আচ্ছা, আমরা আমাদের লাইভে চলে এসেছি। তাহলে আমরা শুরু করতে পারি। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। তো আমি প্রথমে বলে রাখছি, মানে ছোট একটা ইনস্ট্রাকশন দিই, সেটা হচ্ছে আমাদের ক্যামেরা সবারই অন থাকবে। মাইক্রোফোনটা আপনারা অফ রাখবেন। যখন কথা বলার প্রয়োজন হয়, যদি আমাদের মাঝখানে কারো কথা বলা দরকার হয়, তাহলে আমরা হ্যান্ড রেইজ করলে আমি বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি লাস্ট নাইট স্কলার্স এর উদ্যোগে আয়োজিত যক্ষ সিরিজ 2025-এর পর্ব 8-এ। আমাদের আজকের প্রোগ্রামে হোস্ট হিসেবে আছি আমি মোহাম্মদ রাশেদুজ্জামান লিমন। আসলে বিশ্ববিদ্যালয় এমন একটা শিক্ষাঙ্গন যেখানে বিশ্বমানের, বিশ্বের সাথে পরিমাপ রেখে শিক্ষার ব্যবস্থা করা হয় এবং যাতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটাই হচ্ছে আমাদের এই যক্ষ নির্বাচনের জন্য আন্তর্জাতিক সম্পাদক পদটা। এবং আমরা খুবই খুশি যে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন আমাদের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী 7 জন। তো কালক্ষেপণ না করে আমরা আমাদের প্রত্যেক সম্মানিত প্রার্থীগণের কাছে চলে যাব। আহ, তাদের কাছে আমরা যখন যাব, আমরা সকলের সংক্ষিপ্ত পরিচয় জানবো এবং এভাবে আমরা আমাদের আজকের পর্বের মূল কাজে চলে যাচ্ছি। তো প্রথমেই আমরা যাচ্ছি আমাদের নওশীন নাওয়ার জয়াপুর কাছে। তিনি অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি আপু, আপনাকে শোনা যাচ্ছে। ওকে। আহ শুরুতেই আসলে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। যারা উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি। এবং আসলে বিজয় দিবসের ঠিক আগের দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আবেগের। মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি, স্বাধীনতার আহ প্রথম সুবাস আমরা মুক্তিযুদ্ধ থেকে পাই। পরবর্তীতে আমাদের 24-এর বিপ্লব, সেই স্বাধীনতারই একটা নতুন ধাপ আমি মনে করি, বা আরেকটা স্টেপ। তো সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা শুনছেন, যারা সামনে উপস্থিত আছেন, সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি। আমার নাম নওশীন নাওয়ার জয়া, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 13 ব্যাচ। আমি অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদের জন্য প্রার্থিতা করছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ জয়াপুকে। এরপরে আমরা চলে যাব আমাদের, আচ্ছা আমরা প্রার্থীদের পরিচয় পর্বে তাদের মুখে পরিচয় শোনার আগে আমি আপনাদেরকে নামটা একবার বলে শোনাচ্ছি। আমাদের সাথে আছেন এই বছরের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী নওশীন নাওয়ার জয়া আপু, অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে। জোয়ান অফ আর্ক, মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেল থেকে। ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে আছেন অপু মুন্সি। মোহাম্মদ শাহিনুর রহমান তাহসিন আছেন ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে। স্বতন্ত্র থেকে আছেন আমাদের সাথে মোহাম্মদ রাকিব হোসেন। স্বতন্ত্র থেকে আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ আবিদ হোসেন বাঁধন এবং মোহাম্মদ আল মাহমুদ, তিনিও স্বতন্ত্র পদপ্রার্থী। আহ, তো এই পর্যায়ে আমরা জয়াপুর থেকে তার সংক্ষিপ্ত পরিচয় জানলাম। বিজয়ের এই শুভক্ষণে, বিজয়ের এই মাহেন্দ্রক্ষণের পূর্ববর্তী সময়ে আমরা সকলে মিলিত হয়েছি আমাদের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থীদের সাথে। আসলে আহ, আমাদের 71-এর বিজয়ের থেকে আমরা জাতির থেকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগটা পেয়েছি। এই জন্য আমরা অবশ্যই স্মরণ করি আমাদের জাতির সূর্য সন্তানদেরকে, যাদের হাত ধরে আমরা আজকের এই পর্যায়ে আসতে পেরেছি এবং আমরা এমন একটা বিষয় ভাবতে সুযোগ পাচ্ছি। তো এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের জোয়ান অফ আর্ক আপুর কাছে। তিনি মাওলানা ভাসানী ব্রিগেড থেকে এসেছেন। আসসালামু আলাইকুম সবাইকে। জি, শোনা যাচ্ছে। প্রথমে আমি দুঃখিত কারণ আমি হলে রয়েছি, তো হলে একটু শব্দ থাকবে। আমি জোয়ান অফ আর্ক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছি মৌলানা ভাসানী ব্রিগেড থেকে। আমি বিশ্ববিদ্যালয়ের 17তম আবর্তনের শিক্ষার্থী, মনোবিজ্ঞান বিভাগ। তো আজকের সব থেকে চমৎকার ব্যাপার যেটা আপু ইতিমধ্যে বলে দিয়েছে, ঠিক জয়ের আগ মুহূর্তে আমরা সবাই এক হতে পেরেছি। আমাদের দেশটাকে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার যে কাজগুলো সবাই আমরা একসাথে করব, সেই মুহূর্তে সেই কথাগুলো
ভাগ বাটোয়ারা করে নেওয়ার জন্য আমাদের যে আজকে এক হয়, তার জন্য সবাইকে অনেক শুভকামনা। আশা করি একটা চমৎকার আড্ডা হবে আজকে। ধন্যবাদ জোয়ান অফ আর্ককে মাওলানা ভাসানী ব্রিগেডের প্রতিনিধি হিসেবে। আচ্ছা, এই পর্যায়ে আমরা চলে যাব ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে অপু মুন্সির কাছে। শোনা যাচ্ছে আমাকে? আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। লাস্ট নাইট স্কলার্স এর প্রোগ্রাম চমৎকার সময় আয়োজন করার জন্য, এবং গতানুগতিক অতিথিদের মতো আমিও আসলে বিজয়ের ঠিক আগ মুহূর্তে আছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যেদিন আমরা হানাদার বাহিনীর থেকে মুক্ত হয়েছিল, তো আমি আসলে পরিচয় দিয়েই শুরু করি। আমার নাম অপু মুন্সি। আমি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছি। আচ্ছা, ধন্যবাদ অপু মুন্সিকে। তিনি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে লড়ছেন। এই পর্যায়ে আমরা চলে যাব মোহাম্মদ আল মাহমুদের কাছে, তিনি স্বতন্ত্র পদপ্রার্থী। সালাম আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? জি, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ প্রথমেই লাস্ট নাইট স্কলার পেজকে আপনারা এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার নাম হচ্ছে মোহাম্মদ আল মাহমুদ। আমি আইন বিভাগে পড়াশোনা করি। আমি 15তম ব্যাচের একজন শিক্ষার্থী। তো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করছি। যারা আছেন আজকের অতিথিরা সবাই আমার পদে নির্বাচন করছেন, তো তাদের সাথে আর কি সবার সাথে একসাথে পেয়ে খুব ভালো লাগছে। আশা করি আমাদের সবার যে মতামতগুলো আছে এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে যারা কাজ করবে, ভবিষ্যতে যেই নির্বাচিত হোক না কেন, তাদের সাথে ইশতেহারগুলো নিয়ে কিছু কথা হবে। খুবই ভালো লাগছে। আশা করি আমাদের আজকের আড্ডাটা ভালো হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আল মাহমুদ ভাইকে। তো আমাদের পরবর্তী প্রার্থী যিনি আছেন তিনি হচ্ছেন ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে আম, মোহাম্মদ শাহিনুর রহমান তাহসিন। মোহাম্মদ শাহিনুর রহমান তাহসিন, আপনি কি আমাদের সাথে আছেন? আচ্ছা, হয়তোবা তিনি আমাদের সাথে নেই। আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছেন আমাদের স্বতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ আবিদ হাসান বাঁধন। আমরা তার সংক্ষিপ্ত পরিচয় জেনে নিব। মোহাম্মদ আবিদ হাসান বাঁধন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটু লেট করে ফেললাম, দুঃখিত সবাইকে। আমি এই মাত্রই জয়েন করলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার সংক্ষিপ্ত পরিচয়টা যদি 1 মিনিটের মধ্যে আপনি আমাদেরকে দিতেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আবিদ হাসান বাঁধন। আমি ভূগোল ও পরিবেশ বিভাগের 18তম আবর্তনের একজন শিক্ষার্থী। আমার হোমটাউন হচ্ছে কুমিল্লা। আর আমি হচ্ছে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার চলতেছে রানিং আমার। এই আচ্ছা, ধন্যবাদ। আহ, এই পর্যায়ে আমি চলে যাব আমাদের প্রত্যেকটা প্রার্থীর কাছে। এখন আমাদের একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে একটা কমন প্রশ্ন, যে আমাদের যক্ষ নির্বাচনে কিন্তু এতগুলো পদ পদবি, তার মধ্যে আমরা এই পদটাই কেন বেছে নিলাম, কেন আমি মনে করি আমি এই পদটার জন্য সর্বাধিক যোগ্য। তো এখন আমরা চলে যাব আমাদের আন্তর্জাতিক সম্পাদকদের কাছে, যে তারা কেন মনে করছেন যে এতগুলো পদের মধ্যে এই পদটাতেই তিনি অধিক যোগ্য এবং তিনি এইটাই সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের জোয়ান অফ আর কাপুর কাছে, মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেলের।
আপু, আপনি সংক্ষেপে আপনি আপনার মতামতটা আমাদেরকে 1 মিনিটের মধ্যে জানাবেন। খুব ধন্যবাদ। প্রথমেই আন্তর্জাতিক সম্পাদক পদে কেন, এই প্রশ্নটা না ইতিমধ্যে আমাদের সবাইকে করা হয়েছে, কিন্তু আমাকে বলতে গেলে খানিকটা আরো বেশি করা হয়েছে। কারণ হলে হচ্ছে কালচারাল ক্লাব খোলা থেকে ডিপার্টমেন্টে যে কালচারাল ক্লাব খোলার যে ব্যাপারগুলো, সেই কাজগুলো যখন আমি করতাম সবাই আশা করেছে যদি দাঁড়াই কখনো তাহলে হয়তো আমি সাংস্কৃতিক এর থেকে দাঁড়াবো। যখন সেই পর্যায়ে না গিয়ে আন্তর্জাতিক সম্পাদক পদ হিসেবে দাঁড়িয়েছি, তখন আসলে আমার ভিতরে যে ব্যাপারগুলো কাজ করেছে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যে কাজগুলো আমি করছি, সেই কাজগুলো না আসলে যখন আমি বিশ্ববিদ্যালয়ে আনার চেষ্টা করছিলাম, তখন দেখছি বিশ্ববিদ্যালয়ে একটা পর্যায়ে এসে আমার বাধা হয়ে দাঁড়িয়েছে। মানে এই অর্গানাইজেশন গুলোকে বিশ্ববিদ্যালয়ে কোনো কারণে আমার কাছে আসতে দিচ্ছে না, বা আমার ডিপার্টমেন্ট পর্যন্ত বা অনেকের কাছে পৌঁছতে দিচ্ছে না। তো তখন আমার মনে হলো যে এই জিনিসটা আমি ফেস করছি, হয়তো বা আমার মতো আরো অনেকে আছে এই অর্গানাইজেশন গুলোর সাথে কাজ করার ক্ষেত্রে, তারাও ফেস করছে। এবং একাধিক ধরনের সংস্থার সাথে, যেমন ইউএনএফপিএ, ইউএনডিপি, এই যে সংস্থাগুলো আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশন এতটাই কম যে আমরা অনেক জানিই না। তখন মনে হলো যে এই অর্গানাইজেশন গুলাকে যদি আমার বিশ্ববিদ্যালয়ে স্টাবলিশ করা যায়, এদের কাজগুলোকে আমাদের সাথে কোলাবোরেট করা যায়, হয়তোবা যেটা আমি সাফার করছি আরো অনেকে সাফার করছে, মুখ ফুটে বলছে না, এই সমস্যাটার সমাধান হবে। এবং পরিপ্রেক্ষিতে মূলত আমার আন্তর্জাতিক বিষয় সম্পাদক হিসেবে এগিয়ে আসা। আচ্ছা, আহ, ধন্যবাদ জানাচ্ছি জোয়ান অফ আর্ক আপুকে। আপনার নির্বাচনের ইশতেহারটা কি? নির্বাচনে যে ইশতেহারের ব্যাপারটা রয়েছে, আমি আমার ইশতেহার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছি, যেখানে 7টা ধাপ রয়েছে। আমার ইশতেহারের মধ্যে প্রথমেই রয়েছে যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, যেটা আমার মনে হয় যে আমরা যারা আছি আমাদের প্রত্যেকেরই আছে এটা। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, সেখানে ইন্টারন্যাশনাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ব্যাপারটা নেই। আর একটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন, সেটা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের পার্থক্য যেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সাথে আন্তর্জাতিক কর্মটাকে এক করে দেওয়া হয়েছে, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে আলাদা খোলা হয়েছে যে আন্তর্জাতিক বিষয়। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানের অবস্থা এতটাই খারাপ যে আমাদের আলাদা পদ দিতে হলো এখানে। এই কারণে প্রথমে ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের ব্যাপারটা এখানে চলে আসছে। তার সাথে সাথে আমি মনে করি যে আমি আমার বিভাগের ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে বলতে পারি যে আমাদের যে কোর্স টাইটেল গুলো রয়েছে, সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডই না। তো আমার কাছে এটা খুবই বড় একটা জায়গা কাজ করার, যে আমাদের কোর্স টাইটেল গুলো নিয়ে কাজ করার, এটা নিয়ে আমি কাজ করতে চাই। যে সাথে সিজি যে ব্যাপারগুলো বর্তমানে দেখা যাচ্ছে যে সিজি এক্সচেঞ্জটা পাবলিক খুবই কম। তারপর বইটা 7 বছর থেকে শুরু হবে, খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেছে। আমরা চাইলে আমরাও এটা নিয়ে কাজ করতে পারি। অ্যাটলিস্ট সিজি এক্সচেঞ্জ যদি সম্পূর্ণ না করা যায়, অ্যাটলিস্ট একটা স্পেসিফিক পয়েন্ট পর্যন্ত বাইরে ট্রান্সফার হয়, এখানে কাজ করার ব্যাপার আছে। আর সব থেকে বড় কথা, আমি আন্তর্জাতিক সেমিনার গুলো যদি অ্যাটেন্ড না করতে পারে, আমার সাধারণ শিক্ষার্থীর কাছে ইনফরমেশন গুলো না পৌঁছায়, তাহলে আসলে এই পথটার বা এই জায়গাটার কোনো ভিত্তি আছে বলে মনে হয় না। এখন সাধারণ একটা শিক্ষার্থীর কাছে আন্তর্জাতিক যে কোনো স্কলারশিপের ডেডলাইন কবে, রিকোয়ারমেন্ট কবে, কবে আমার রিকোয়ারমেন্ট দরকার, এই ইনফরমেশন গুলো পৌঁছায় না। তো এই ইনফরমেশন গুলো পৌঁছানোর যে উপায়টা আছে, ওয়েবসাইটের মাধ্যমে হোক, প্রশাসনের মাধ্যমে, প্রশাসনকে আসলে বাধ্য করা যে এই ইনফরমেশনটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যেন পৌঁছে যায়। এটা আমার ইশতেহারের সব থেকে বড় জায়গা, যে প্রত্যেকে জানছে যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমাকে কবে স্কলারশিপ দিবে, এবং আমি আমার কম সিজি নিয়ে বা বেশি সিজি নিয়ে আসলে ওটা অ্যাপ্লাই করার যোগ্য কিনা। আরো একটা মজার ইশতেহার আমার মনে হয় যে এটা আমার সাথে এটা রেখেছে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে। সেটা হচ্ছে, দেখুন আমার বিশ্ববিদ্যালয়ে মাল্টিপ্লাগ লাগানোরই জায়গা নাই। আমি একটা ইন্টারন্যাশনাল সেমিনার জয়েন করতে হলে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে কোথাও এমন জায়গা নেই যেখানে আমি বসে সেমিনার অ্যাটেন্ড করতে পারবো। কমন ফ্যাসিলিটিস গুলোই নেই আমাদের জন্য। একটা সেমিনার অ্যাটেন্ড করার যে যে ফ্যাসিলিটিস দরকার, যে যে কোলাবোরেশন গুলো দরকার, আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে ডেনমার্ক থেকে একটা প্রতিনিধি দল এসেছিল। যে প্রতিনিধি দল সম্পর্কে আমাদের খুবই কম মানুষের ধারণা আছে। এই হয়তোবা আমরা যারা এখানে আছি আন্তর্জাতিক কাজ করতে, তারা জানি 5-6 জন, পুরো বিশ্ববিদ্যালয়ে কেউ জানে না। অথচ তাদের কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার কথা ছিল, তার কথা কিন্তু প্রফেসরের সাথে বলার কথা ছিল না। এই ইনফরমেশন গুলো আসলে প্রশাসন আমাদের জানাই না। এই ইনফরমেশন গুলো জানানো নিয়েই আমি কাজ করতে চাই। মোটামুটি এটা হচ্ছে আমার ইশতেহারের সারমর্ম যদি বলি। আচ্ছা, ধন্যবাদ জোয়ান অফ আর্ক আপুকে। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের অপু মুন্সি ভাইয়ের কাছে।
তিনি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে আমাদের প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক সম্পাদক হিসেবে। তো অপু মুন্সি, আপনার নির্বাচনের ইশতেহারটা কি ছিল এবং আপনি কেন এই পথটাই বেছে নিলেন? আপনি সংক্ষেপে আমাদেরকে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 38 বছর পরে প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। তো এই নির্বাচনে আমরা সকলেই একটা আনন্দঘন মুহূর্তে অংশগ্রহণ করতে যাচ্ছি এবং এই জায়গায় আমি স্পেসিফিকলি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদেই লড়ছি। অন্যতম একটা কারণ হচ্ছে আমি নিজেও একজন উচ্চশিক্ষা আগ্রহী ক্যান্ডিডেট এবং আমার মনে হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ার জন্য এই পথটায় আমাকে কাজ করা জরুরি। যেখানে আপনারা জানেন যে বিগত সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সকল যৌক্তিক দাবি দেওয়ায় আমি থাকার চেষ্টা করেছি। এখন আমার মনে হয়েছে যে এই জায়গাটায় যেহেতু আমি নিজে আন্তর্জাতিক কয়েকটি সেমিনারের ভলান্টিয়ার হিসেবে অভিজ্ঞতা রয়েছে পূর্ববর্তী, তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আন্তর্জাতিক ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ল্যাকিংস গুলো রয়েছে এর ভিতরে আমাদের একটা ইন্টারন্যাশনাল অ্যালামনাই নেই। ইন্টারন্যাশনাল তো বাদ দেন, আপনি স্ট্রং জাতীয় অ্যালামনাই নেই, মানে আমার দেশে যারা আছে তাদের নিয়ে অ্যালামনাই নেই। এই একটা ব্যাপার, এখানে একটা কাজ করার সুযোগ আছে। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি আমার কেন আসলাম এবং আসলে আমার ইশতেহার দুটি একবারে আমার বলা হয়ে যাচ্ছে। তো এই যে একটা জায়গা যে আমার বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টারন্যাশনাল অ্যালামনাই, অর্থাৎ আমি নিজে আগ্রহী শিক্ষার্থী হিসাবে আমি যদি চাই যে আমার একজন সার্বক্ষণিক মেন্টর দরকার, আমি কিভাবে ফাইল প্রসেসিং করব, কতটুকু সিভি হলে আমার একটা বিশ্ববিদ্যালয়ে যেতে পারি, বা ওই দেশের ওই বিশ্ববিদ্যালয়ে যেতে আমাকে আসলে কোন প্রসেসে এগিয়ে যেতে হবে। আমরা দেখি মাঝে মাঝে আমাদের যে হোয়াইট হাউস আছে, হোয়াইট হাউস থেকে একটা ছবি করে মোটামুটি প্রেসে দেওয়া হয় যে 2 কোটি 2.5 কোটি টাকার স্কলারশিপ পেয়ে ইউএসএ চলে যাচ্ছে। আমিও তো ওই একই বিশ্ববিদ্যালয়ে এডমিশন টেস্ট দিয়ে এসেছি, তাহলে তার মেধা আর আমার মেধা তো খুব একটা ফারাক হওয়ার কথা না, বা আমাদের মেধা তো তাদের সাথে খুব একটা ফারাক হওয়ার কথা না। তাহলে সে 2 কোটি টাকার স্কলারশিপ পাইলে সে ইউসিতে গেলে আমি 2 লাখ টাকার স্কলারশিপ তো পাইতে পারি। এই জায়গাটা নিয়ে আসলে কেন কাজ করা হয় না? এই জায়গাটা আসলে তথ্যের কেন গ্যাপটা রয়েছে? আমরা কেন আসলে পথটা জানি না? এই পথটা জানার জন্যই আমি চাবো যে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয় থেকে গিয়ে এই পর্যন্ত পড়াশোনা করছে 2005 সাল থেকে, তাদের নিয়ে একটা ডেটাবেস করতে, তাদের সাথে যোগাযোগ মাধ্যম সম্পর্কিত, তারা দেশে আছে, দেশের বাইরে আছে, সে কোথায় আছে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে। এই জায়গাটা আমাদের বিভিন্ন এজেন্সিতে গেলে শিক্ষার্থীদেরকে, তাদের তো আসলে টাকা দরকার, তারা যেভাবে পাঠিয়ে দেবে আমার শিক্ষার্থীকে, কিন্তু ওইখানে যাওয়ার পরে বিদেশে ওই বিশ্ববিদ্যালয়ে সার্ভাইভ করার জন্য যা দরকার সেটা তো আমার যে ভাই গেছে ওইখানে সেই ভালো জানে। তো সেই জায়গাটা তো আসলে অনেস্টলি কেউ বলবে না, কোন এজেন্সি আপনাকে বলবে না যে ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর আপনাকে পার্ট টাইম এত ঘন্টা জব করতে হবে। এটা তো আমার সেই অ্যালামনাইটা বলতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয় একটা যোগাযোগ করার একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করবেন বলে ভেবেছেন। প্ল্যাটফর্মটা তৈরি করবো। 2 নম্বরে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ি আসলে, কিন্তু আমরা দেখা যায় যে মাঝে মাঝে মেইন গেট দিয়ে একেবারে বাস্তব ভিত্তিক, আমি আমার নির্বাচন ইশতেহার গুলো কোনোভাবেই নির্বাচনের জন্য করিনি। আমি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া গুলোকে মাথায় রেখে আমি আমার ইশতেহারটা সাজিয়েছি। এবং এই যে জায়গাগুলো আমি বলবো এইগুলো না, আমার যারা 7 জন আছেন তাদের থেকেও যদি আমি যদি নির্বাচিত হই, তাহলে তাদের থেকেও ইশতেহার কালেক্ট করে, বা যেটা করা যায় আসলে তাদের নিয়ে টিম করে আমি করব। এই একটা জায়গা। আর একটা হচ্ছে দেখা যায় মাঝে মাঝে মেইন গেট দিয়ে কোনো বিদেশি গেলে শিক্ষার্থীরা একদম তাকাই থাকে। এই জায়গাটা আসলে লজ্জা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে, কারণ আমার বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে বিশ্বমানের শিক্ষার্থী এখানে থাকবে। শুধুমাত্র আমরা দেশি শিক্ষার্থী আছে, আমার বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী আছে কিনা, অন্তত আমি তো মোটামুটি ভালো সময় অনেক সময় ক্যাম্পাসে থাকি, কিন্তু আমি এখনো পর্যন্ত বিদেশি শিক্ষার্থী আমার চোখে পড়েনি। তো সেই জায়গা থেকে একটা বিশ্ববিদ্যালয় অথচ বিদেশি শিক্ষার্থী নেই, এটা সেইম। আমি একটু আগে টাইমস হায়ার এডুকেশনের রিপোর্টটা দেখছিলাম, তারা কেন কোনভাবে র্যাঙ্কিংটা করে। একটা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী কত আছে এটাও ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর উপরে ডিপেন্ড করে। তো সেই জায়গাটা আমাদের কাজ করার একটা জায়গা আছে যে কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমার শিক্ষার্থী বিদেশে নিতে প্রস্তুত এবং কোন ক্রাইটেরিয়া আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসতে প্রস্তুত, অর্থাৎ স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম এই একটা হতে পারে, কালচার এক্সচেঞ্জ। এরপরে আমার বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে শিক্ষার্থীরা সার্ক ট্যুরে, অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোতে এডুকেশনাল ফিল্ড ট্রিপ পায় একটা, আমার বিশ্ববিদ্যালয় পায় না, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভিসা প্রসেসের উপরে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে এই জায়গাটা নিয়ে আসলে কাজ করা হয় না। আমি চাই যে
মানে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এডুকেশনাল ফিল্ড ট্রিপের ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলো ভিসা প্রসেসিং অগ্রাধিকার দেওয়া হয়, যেন আমার ভাইয়েরা সহজে এই জায়গাগুলো তারা কমপ্লিট করতে পারে। এরপরে যেগুলো বেসিক নিড, আমরা আমাদের আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে কোনোদিন আমরা দেখি ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল বা ইন্টারন্যাশনাল কালচারাল কোনো অর্গানাইজেশন কাজ করছে বা সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে, এই জায়গায় নিয়ে কাজ করার একটা প্রত্যয় রয়েছে। এর বাইরেও যদি নির্বাচিত হই, যেগুলো সম্ভব বাস্তব ভিত্তিক 1 বছরে, সেগুলো আমি করার চেষ্টা করি। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি অপু মুন্সিকে। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের আবিদ হাসান বাঁধনের কাছে। তিনি স্বতন্ত্র পদপ্রার্থী। তো আমি একটু সকলকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু শীতকাল চলে, তো এখন মানে আমাদের সময় স্বল্পতার জন্য আমরা চেষ্টা করব যেন 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারি আমাদের এই এই পর্বটা আর কি। তো মোহাম্মদ আবিদ হাসান বাঁধন, আপনি কেন এই পদটাকে বেছে নিলেন এবং আপনার ইশতেহার কি আপনি সংক্ষেপে আমাদেরকে বলবেন? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আবিদ হাসান বাঁধন, ভূগোল ও পরিবেশ বিভাগের 18তম আবর্তনের একজন শিক্ষার্থী। আমি মূলত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকটা নিয়েছি হচ্ছে গিয়ে জবির যেই গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক পরিমণ্ডলের যে গ্রহণযোগ্যতা, এর অভাব ফিল করতে পেরে হচ্ছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং জবির যে গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতার জন্য হচ্ছে আমাদের শিক্ষার্থীরা নানাভাবে হচ্ছে আন্তর্জাতিক মানের শিক্ষাগ্রহণ থেকে হচ্ছে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে নানাভাবে। বিশ্ববিদ্যালয়গুলো যে সকল সুযোগ সুবিধা পায়, যে আমাদের বিশ্ববিদ্যালয়, দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা পায়, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা পাই না। আমাদের প্রশাসনেরও গাফিলতি রয়েছে যথেষ্ট, কূটনীতিক গাফিলতি, অভ্যন্তরীণ রাজনৈতিক গাফিলতি, বিশেষ করে এই প্রশাসনের দুর্বলতাই এখানে বেশি। তো এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি গ্লোবাল ইউনিভার্সিটি, মানে আন্তর্জাতিক পর্যায়ের একটি ইউনিভার্সিটিতে রূপান্তরিত করার জন্য আসলে আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে হচ্ছে গিয়ে নির্বাচনটা করতেছি। যদি ইশতেহারের কথা বলি, আমার মূলত হচ্ছে গিয়ে কোট করা কিছু ইশতেহার আছে, যেহেতু আমি এখনো ইশতেহারটা আসলে প্রকাশ করিনি, তো কোট করা কিছু আছে সেগুলোই বলি। যেমন প্রথমত আমি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের সাথে কথা বলেছি, তাদের পার্টনারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম যেটা, এটা যদি আমি করতে পারি এবং স্ট্রাকচার দরকার, আমার একটা স্ট্রাকচার যদি আমি পাই, তাহলে হচ্ছে আমার একটা এক্সাম সেন্টার করা পসিবল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ কাউন্সিলের মানে আইএলটিএস এক্সাম সেন্টার করা পসিবল যদি একটা স্ট্রাকচার এবং হচ্ছে গিয়ে ওই ক্রাইটেরিয়া গুলো আমরা হচ্ছে ফিল আপ করি আর কি। তো এক্সাম সেন্টারটা হলে কি হবে, আমাদের শিক্ষার্থীরা যখন বিদেশ যেতে চায় কিংবা উচ্চ শিক্ষার জন্য বিদেশের জন্য মানে প্রস্তুতি নেয়, আইএলটিএস পরীক্ষা তো সবাই দেয়, তো আইএলটিএস এর ক্ষেত্রে হচ্ছে পরীক্ষা যখন দিতে যায় তাদের খরচ হয় হচ্ছে গিয়ে 24-25 হাজার টাকা অনায়াসে খরচ হয়ে যায়। তা আমার যদি এক্সাম সেন্টার থাকে, আমার এক্সাম সেন্টারের একটা আলাদা ফি আছে প্রায় 10 থেকে 12 হাজার টাকা মেবি। তো সেক্ষেত্রে আমার এক্সাম সেন্টারের টাকাটা পুরোপুরি ভাবে শিক্ষার্থীরা হচ্ছে গিয়ে এদিকে ফায়দা পাবে এবং সময় স্বল্পতা। আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি আমরা একটা এক্সাম সেন্টার করতে পারি, তাহলে শিক্ষার্থীদের সময় বাঁচবে এবং অনেক ব্যয় কমে যাবে। যে 10-12 হাজার টাকা যদি আমি আইস করতে পারি, এর থেকে আমার সুযোগ সুবিধা কি হতে পারে। আমি অনেকের কাছ থেকে হচ্ছে এটার জন্য ফিডব্যাক নিয়েছি, তারা হচ্ছে খুব ভালো পজিটিভ রিভিউ দিয়েছে, ভাই যদি এটা করতে পারেন তাহলে খুবই ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে কি আচ্ছা, আমাদের, পরবর্তী পয়েন্টটা কি ছিল সেটা যদি আমাদেরকে হ্যাঁ বলতেন। হ্যাঁ হ্যাঁ, আমি কোট করে 2-3টা বলি, যেহেতু আমার ইশতেহার আমি এখনো প্রকাশ করিনি, তাই জি, জি, মানে অবশ্যই যেগুলো হচ্ছে অ্যাট্রাকটিভ, অ্যাকচুয়ালি অ্যাট্রাকটিভ, তো সেই 2-3টাই হচ্ছে আমি বলি। আর আরেকটা হচ্ছে কি, আমি একটা অফিসের কথা চিন্তা করেছি, যে অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নামে একটা অফিস একদম স্বাধীন থাকবে, যেহেতু আমরা ওই স্টুডেন্টরা বিদেশ যাইতে অনেক ভোগান্তির শিকার হয়, কারণ তাদের রেজিস্ট্রার ভবন, ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন কাগজাদি সংরক্ষণ করতে হচ্ছে অনেক কাঠখড় পোহাইতে হয়। যেমন MOI নিতে অনেক কাঠখড় পোহাইতে হয়, এদিক একবার ওইদিক একবার। আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তো জানেনই হচ্ছে ওই যে লাঞ্চের পরে আসেন এরকম অবস্থা, যেটা সবখানেই চলে আর কি as well as। তো সেটা থেকে যাতে শিক্ষার্থীরা এক জায়গা থেকে যেন সব সুবিধা পাইতে পারে, সেজন্য আমি একটা স্বাধীন একটা অফিসের কথা চিন্তা করছি, যে ওই যে রেজিস্ট্রার ভবনের কবজা থেকে বের হয়ে অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নামে একটা অফিস থাকবে স্বাধীনভাবে, যেখানে হচ্ছে গিয়ে সকল ধরনের তথ্যাদি, যে বিদেশে পড়াশোনা সকল বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সকল ধরনের তথ্যাদি একই অফিসের থেকে হচ্ছে স্টুডেন্টরা কালেক্ট করতে পারবে। আর বিদেশে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়নরত আছেন, যেমন আমার ডিপার্টমেন্টেই অনেক আমার ভাইরা আছে যে যারা গবেষণা করে
তাদের পেপার পাবলিশ করে হচ্ছে তারা বিদেশে ভালো রকমের একটা স্কলারশিপ নিয়ে গেছেন। তো তাদের থেকে তো আমরা কোনো সুযোগ সুবিধা আপাতত পাচ্ছি না, যে যারা পার্সোনাল ইন্টারকানেক্টেড তারা ছাড়া আমরা পাচ্ছি না। তো ভাইদের হচ্ছে একটা ডেটাবেস থাকবে, যতজনই আসলে বিশ্ববিদ্যালয় থেকে বাইরে অধ্যয়নরত আছেন, এবং ভালো মানের স্কলারশিপ এইরকম ভাবে হচ্ছে গিয়ে সাজানো থাকবে, ডেটাবেস আকারে থাকবে, যেহেতু ওই ইন্টারন্যাশনাল অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকেই হচ্ছে গিয়ে মানে শিক্ষার্থীরা এটা কালেক্ট করতে পারবে ওই ডেটাবেসটা। তো এটা হচ্ছে আমার আর একটা স্টার, যে একটা অফিস ক্রিয়েট করব অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নামে। আচ্ছা, আমার ধন্যবাদ কথা কি জানাচ্ছি। আসলে ঠিকঠাক জি ভাবে কি শোনা যাচ্ছে? আমি বুঝতে পারতেছি জি না, আমি একটু অসুস্থ। না, শোনা আপনার যাচ্ছে? কথা ঠিকভাবে শুনতে পাচ্ছি। ধন্যবাদ আবিদ হাসান বাঁধনকে, স্বতন্ত্র পদপ্রার্থী। এ পর্যায়ে আমরা চলে যাব মোহাম্মদ আল আচ্ছা, আমি মাহমুদের কাছে, তিনিও আমি আমাদের। একটা জিনিস হচ্ছে গিয়ে আমি আরেকটা জিনিস বলতে চাই, যে আমার জি, আপনি আরেকটা ইশতেহার সংক্ষিপ্ত আছে আকারে হচ্ছে বলবেন। গিয়ে, আরেকটা ইশতেহার একটু ছোট করে, সরি আমি ইন্টারাপ্ট করতেছি আবার। আমাদের হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ে আমরা যেহেতু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিয়ে লড়তেছি, আমরা এখানে 8 জন সর্বমোট, যদি ভুল না হয়। তো আমাদের কিন্তু আইআর সাবজেক্টে আমাদের বিশ্ববিদ্যালয়ে নেই, যেটা ইন্টারন্যাশনাল রিলেশনস। আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা যিনি আছেন ওনার সাথে কথা বলেছি, কি কোনো ক্রাইটেরিয়াতে কি আমরা কি হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন যে সাবজেক্টটা, আমরা কি এটা কি আসলে নতুন একটা ডিপার্টমেন্ট কি চালু করা সম্ভব? তো উনি আমাকে খুব ভালোভাবে ফিডব্যাক দিয়েছেন, যদি মানে আমি যদি ইউজিসিতে আবেদন করি, যদি স্ট্রাকচার থাকে, আমাদের তো স্ট্রাকচারের খুবই অভাব, আমাদের যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে ধসে ধসে পড়ে, ক্লাসরুমে হচ্ছে গিয়ে ছাদ ভেঙে পড়ে। যদি বলছে যে স্ট্রাকচার যদি থাকে, যে উনি আমাকে মানে আঙ্গুল দিয়ে দেখাই দিছে চোখে, যে আপনাদের বিবিএ তে কিছু কিছু রোম আছে যেগুলো আসলে কাজে লাগানো সম্ভব। তো আমি ইউজিসির যে মানে ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলো দেখলাম, আসলে আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু এখন 38টা ডিপার্টমেন্ট আছে, 39টা ডিপার্টমেন্ট যদি হয় আইআর করা পসিবল, ইন্টারন্যাশনাল রিলেশন যে সাবজেক্ট এটা চালু করা পসিবল। তো এটা নিয়ে আমি ক্রাইটেরিয়া গুলো দেখলাম, আসলেই আমাদের বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশন নামে একটি অর্থাৎ নতুন আপনি আইআর ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার করা জন্য পসিবল। কাজ করবেন। জি জি, আমি হচ্ছে আইআর প্রতিষ্ঠার জন্য কাজ করবো, এবং এটা আমার অন্যতম একটা ইশতেহার, যেটা নিয়ে আমি প্রথমেই কাজ করব। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আবিদ হাসান বাঁধনকে তার জি জি জি, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ ইশতেহারগুলো দেওয়ার জন্য। আম, চমৎকার এবং প্রশংসনীয় ছিল। তো পরবর্তীতে আমরা চলে যাব মোহাম্মদ আল মাহমুদের কাছে, তিনিও একজন স্বতন্ত্র পদপ্রার্থী। ধন্যবাদ। যদি প্রথম প্রশ্নটার যদি উত্তর একটু দেই, তাহলে মানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে কেন প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি মনে করি যে আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনটা হচ্ছে, এখানে যে পদগুলা রয়েছে সেখানকার মধ্যে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এই পদ দুটি সবচাইতে বেশি কানেক্টেড আইন বিভাগের সাথে। আমরা 8টার মতো কোর্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিলেটেড পড়াশোনা করি আমাদের একাডেমিক লাইফে, অনার্স এবং মাস্টার্স মিলে। তো এই বিষয়ে আমাদের দক্ষতা অর্জন করার সুযোগটা সবচেয়ে বেশি। এবং আমি যখন হচ্ছে যে পড়াশোনা করছি এবং হচ্ছে যে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করার সুযোগ হয়েছে এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিশনে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, তখন আমি বুঝতে পারছি যে আসলে আমাদের এই জায়গাতে শিক্ষার্থীদের অনেক ল্যাকিংস আছে। এবং ইউনিভার্সিটির যদি আমি লিমিটেশনস এর কথাও যদি বলি, তাহলে হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকার মধ্যে একটি ক্যাম্পাস হওয়ার ফলেও ঢাকা ঢাকা ইউনিভার্সিটি যতটা আগাইছে এই ব্যাপারে, তো আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি তার আশেপাশেও যাইতে পারে নাই। বাট আমাদের শিক্ষার্থীদের সেই পরিমাণ ক্যালিবার আছে, সেই পরিমাণ ক্যাপাসিটি আছে, তাদেরকে যদি একটা প্ল্যাটফর্ম দেওয়া যায়, একটা ফ্লোর করে দেওয়া যায়, তাহলে হচ্ছে যে তারা নিজেদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মেলে ধরতে পারবে বলে বিশ্বাস করি। তো আমি যদি দ্বিতীয় প্রশ্নটা একটু শর্টে যদি একটু উত্তরটা দেই, যে আমার ইস্তেহার গুলা আমার আসলে অন্যদের চাইতে একটু প্ল্যানটা বিস্তারিত। আমার হচ্ছে টোটাল 10টা ইস্তেহার আছে এবং আমার যে অনুষদ গুলা আচ্ছা, যে আমরা আছে জগন্নাথ বুলেট পয়েন্ট ইউনিভার্সিটি আকারে আপনার ছয়টি। 10টা ইশতেহার শুনতে চাই। তো এই অনুষদ ভিত্তিকও আমার আলাদা কিছু প্ল্যান রয়েছে, যেহেতু আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিলেটেড অনেকগুলো কাজ করতেছি এবং আমি মাস্টার্স স্টুডেন্ট। তো আমি যদি ছোট করে যদি কিওয়ার্ড মূলক যদি ইস্তেহার গুলো একটু বলি, তাহলে জি। আমি প্রথম ইস্তেহারে বলেছি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মূলক একটা হেল্প ডেস্ক আমি চালু করতে চাই, যেখান থেকে শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল যে কনফারেন্স, বিভিন্ন স্কলারশিপ, ক্যারিয়ার যে অপরচুনিটি গুলো আছে সেগুলোর তথ্যগুলো নিয়মিতভাবে শিক্ষার্থীরা পাবে।
যদি আমি ছোট করে একটু যদি বলি তাহলে হচ্ছে যে আমাদের 18 এবং 19 ডিসেম্বর লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স এই অনুষদে হচ্ছে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে। সায়েন্স বিল্ডিং এর ওখানে অলরেডি প্যান্ডেল তৈরি করা হচ্ছে। তো এইটা হচ্ছে যে এই তথ্যটা আমাদের শিক্ষার্থীদের কাছে কয়জনের কাছে পৌঁছাইছে। যদি আমাদের একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হেল্প ডেস্ক চালু থাকতো তাহলে ওটা যদি একটা পেজও অন্তত থাকতো তাহলে শিক্ষার্থীরা সেখানে সেই পেজের মাধ্যমে অন্তত জানতে পারতো যে এখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে এবং সেখানে রেজিস্ট্রেশনের সুযোগ আছে, পেপার সাবমিশনের সুযোগ আছে, ইন্টারন্যাশনাল স্পিকাররা আসবে, তাদের কথাগুলো শোনার সুযোগ আছে। তো এই জায়গাতে প্রথমে কাজ করতে চাই এবং আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে মেলে ধরার জন্য আমাদের কিছু দক্ষতা অর্জন করতে হয়। সেটা অন্যান্য ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অনেক বেশি, বিধায় তারা সেই জায়গাতে নিজেদেরকে ফ্লোর করতে পারতেছে। তো টফেলস, আইএলটিএস এবং জিআরইর মতো যে প্রোগ্রামগুলো আছে সেটা যদি আমরা জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য যদি তার মানে করতে পারি, কোনো কর্মশালা টাইপের মাসব্যাপী হতে পারে বা 15 দিন ব্যাপী হতে পারে, তাহলে হচ্ছে যে শিক্ষার্থী তাদের যে ইন্টারন্যাশনাল যে দক্ষতা উন্নয়নগুলার কার্যক্রমগুলো আছে সেগুলা তারা হচ্ছে যে করতে পারবে এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে তাদের যে ব্যারিয়ার গুলো ফেস করতে হয় সেগুলা হচ্ছে যে তারা সম্পূর্ণ করতে পারবে। আমাদের এই স্টারটা সবাই দিছে, মানে হচ্ছে যে আমাদের বিদেশি শিক্ষার্থী, যেমন আমি আইন বিভাগের কথা যদি বলি, আমাদের 2008 সালে আইন বিভাগ প্রতিষ্ঠিত হয়। তো হচ্ছে যে এর মধ্যে প্রায় আমাদের 25 থেকে 30 জন শিক্ষার্থী আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ভালো ভালো জায়গায় আছে। এক ভাই আমাদের হচ্ছে যে উনি ইউনাইটেড নেশনসে জব করে। তো এই যে ডাটাবেসটা তৈরি করা, মানে এখন যে 20 ব্যাচে যে শিক্ষার্থীরা আছে তারা যাতে এক ক্লিকেই জানতে পারে যে তার নিজস্ব বিভাগে যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে কোথায় আছে এবং সে কি করতেছে। তো এই যে তার সাথে যে একটা যোগাযোগ, ইমেলের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে হোক, একটা পাথওয়ে বা ব্রিজ তৈরি করা, যাতে করে শিক্ষার্থীরা জানতে পারে যে আসলে সেখানে যাওয়ার রোড ম্যাপটা কি। তাহলে শিক্ষার্থীরা সেই জায়গাতে অবশ্যই হিট করতে পারবে এবং হচ্ছে যে সেই জায়গাতে পৌঁছাতে পারবে। এতে করে শুধু তার যে এককভাবে তার যে লাভ শিক্ষার্থীর সেটাই না, আন্তর্জাতিক পরিমণ্ডলে জগন্নাথের পরিচিতিটা বাড়বে এবং সর্বোপরি দেশ, আমাদের বাংলাদেশ এখান থেকে বেশি উপকৃত হবে। আন্তর্জাতিক যে বিভিন্ন দিবসগুলো আছে, যেমন আমাদের 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস গেল। তো এখানে হচ্ছে যে এটা একটা এত বড় একটা দিবস যেখানে গোটা বিশ্বের একজন মানুষ হিসেবে একজন মানুষের কি কি অধিকারগুলো থাকা উচিত সেগুলা কথা বলা হয়েছে এখানে ইউডিএইচআর এর মাধ্যমে 30টা আর্টিকেলের মাধ্যমে। আমাদের আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে আমাদের 30টা আর্টিকেলই পড়তে হয়েছে এবং সবগুলো মুখস্থ লিখতে হয়েছে খাতায়। তো এই যে এই দিবসগুলো পালন করার কোনো তার মানে হচ্ছে যে সুযোগ নাই। তো আমি নির্বাচিত হতে পারি তাহলে এই যে ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক যে বিভিন্ন দিবসগুলো আছে এখানে শিক্ষামূলক এবং সচেতনমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম এবং এই দিবসগুলো উদযাপন করার ব্যবস্থা গ্রহণ করব। আমাদের বাংলাদেশে অনেকগুলো এডুকেশন কনসালটেন্ট ফার্ম রয়েছে যারা হচ্ছে এডুকেশনাল এক্সপো এর আয়োজন করে। তো তাদেরকে হচ্ছে যে ইউনিভার্সিটিতে নিয়ে আসা এবং সেটা হচ্ছে 3 মাস বা 6 মাস পর পর হতে পারে, যে তারা হচ্ছে শিক্ষার্থীদের জানাবে যে আমাদের এই ফার্ম থেকে, কনসালটেন্ট ফার্ম থেকে এত এত ইউনিভার্সিটি গুলাতে বা এত এত বাইরের কান্ট্রি গুলাতে আমাদের হায়ার স্টাডিজ এর জন্য সুযোগ আছে, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে কি হবে, শিক্ষার্থীরা হচ্ছে আগে থেকে জানতে পারবে যে আসলে সেখানে হচ্ছে যে তাদের পৌঁছানোর সুযোগ আছে এবং তার সেখানে যাওয়ার ক্রাইটেরিয়া গুলা এগুলা। তাহলে হচ্ছে যে তারা সেইভাবে নিজেকে প্রস্তুত করতে পারবে এবং হচ্ছে যে অনার্স শেষ হওয়ার পূর্বেই শিক্ষার্থীরা একটা মেন্টালি প্রিপেয়ার থাকবে যে আমার এই ক্রাইটেরিয়া, এটা যদি আমি ফুলফিল করতে পারি তাহলে আমাদের হায়ার স্টাডিজ এর জন্য আমাদের সুযোগগুলা অবশ্যই খুলে যাবে। আমি আন্তর্জাতিক যে পরিমণ্ডলে যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো হয় এবং মডেল যে প্রোগ্রাম গুলো হয়, যেমন মডেল ইউনাইটেড নেশন, মডেল সার্ক, মডেল ওয়াইসি, ইন্টারন্যাশনাল মুড কোর্ট কম্পিটিশন, তারপরে জেসাপ মুড কোর্ট কম্পিটিশন, এই সমস্ত প্রোগ্রাম গুলা আমাদের, যেমন আমি জেসাপ মুড কোর্ট কম্পিটিশন বাংলাদেশ চ্যাপ্টারের আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পার্টিসিপেটর ছিলাম। তো এইখানে হচ্ছে আমাদের যে ওয়ার্কশপ গুলো করতে হয় সেখানেও দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটি, ব্র্যাক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এগুলাতে গিয়ে শুধু ওয়ার্কশপ গুলাই করতে হয়, কম্পিটিশন করার তো সুযোগই নাই। তো এই টাইপের যে ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন গুলো আছে সেগুলা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিকেও তারা হচ্ছে যে প্রেফার করে, বাট আমরা হচ্ছে যে সেগুলা অর্গানাইজ করতে পারি না। তো বিভিন্ন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে তারাই এখানে হচ্ছে ফিনান্সিয়ালি তারা সাপোর্ট দিবে। শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম দরকার, শিক্ষকদের বা প্রশাসনের একটা হচ্ছে যে সম্মতি দরকার, তাহলেই আমরা এই টাইপের আয়োজনগুলো করতে পারি। তো এই টাইপের আয়োজনগুলো করার ক্ষেত্রে আমি উদ্যোগ গ্রহণ করব। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে, এর কারণ হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা বেশিরভাগই
আসছে হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার থেকে। তো দেখা যায় যে একটা গবেষণা করার ক্ষেত্রে তাদের অনেকগুলা তার মানে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তাদের হচ্ছে যে বাজেটের সমস্যা সৃষ্টি হয়। তো এই যে বাজেটের সমস্যাগুলা এবং হচ্ছে যে এগুলা যদি আমরা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে যদি ম্যানেজ করতে পারি, তাহলে হচ্ছে যে তারা গবেষণার ক্ষেত্রে নিজেকে আগায় নিতে পারবে এবং তাদের যে পেপার সাবমিশনের জন্য যে ব্যাপারগুলো আছে সেগুলা নিয়ে কাজ করতে পারবে। বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন গুলো আছে যেগুলো হচ্ছে যে বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে এখানে দেখা যায় যে তাদের রিসার্চ যে রিসোর্সেস গুলো আছে সেই রিসোর্সেস গুলো তারা হচ্ছে যে সবসময় অ্যাক্সেস পায় না। তো বিভিন্ন ইউনিভার্সিটির সাথে বাইরের দেশের এবং হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একটা কোলাবোরেশন সৃষ্টি করে ইউনিভার্সিটির এমওআই বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, যাতে করে আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সেই রিসোর্স গুলো ব্যবহার করতে পারে এবং হচ্ছে যে সেখানে নিজেদের যে গবেষণাপত্র সেগুলো আপনাকে যাতে অনুরোধ তাদের জানাচ্ছি যেন জার্নালে যাতে প্রবেশ 30 করতে পারে। সেকেন্ডের মধ্যে আমরা আপনার বক্তব্য শেষ করতে পারি, যেহেতু জি। আমাদের সময় স্বল্পতা আছে। জি, মোটা দাগে হচ্ছে যে এতগুলাই ছিল। আমি 7টার মতো বলতে পারছি। আমাদের আমার হচ্ছে যে আইডিতে ভিডিও আকারে ইশতেহারগুলো সবগুলোই আসতেছে। আপনারা হচ্ছে যে যারা দর্শক আছেন তারা হচ্ছে বা ভোটার আছেন জগন্নাথ ইউনিভার্সিটি তারা ওখান থেকে দেখে নিতে পারবেন। অবশ্যই এটা যারা হচ্ছে যে আমাকে এতক্ষণ বললেন তারা হচ্ছে যে অনেকগুলো ভালো কিছু পয়েন্ট নিয়ে আসছেন। তো হচ্ছে যে আমার কথা হচ্ছে যে জগন্নাথ ইউনিভার্সিটি আজকের যে অবস্থান, যোগসুর একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করছে যে আন্তর্জাতিক পর্যায়ে যেই নির্বাচিত হোক না কেন, আজকে জগন্নাথ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ যে অবস্থান 1 বছর পর যাতে এর চাইতে বেটার একটা অবস্থানে যাইতে পারে, এটা নিয়ে আমাদের সবার পরিকল্পনা থাকবে, প্ল্যান থাকবে। যেই নির্বাচিত হোক সবার মতামত নিয়েই সে সবাইকে তার মানে টিম করে সে হচ্ছে যে কাজ করবে, এতটুকুই প্রত্যাশা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল মাহমুদ ভাইকে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের নওশীন নওয়ার জয়াপুর কাছে। আপু, আপনার জন্য সেম প্রশ্নগুলো যে আপনি কেন এই পথটা বেছে নিয়েছেন এবং আপনার ইশতেহারগুলো কি? আচ্ছা, ধন্যবাদ আবারও। আসলে আমি খুব মুগ্ধ হয়ে এতক্ষণ শুনছিলাম সবার আলোচনা এবং ইশতেহার। তো আমি ব্যক্তিগতভাবে নিজে খুবই এক্সাইটেড যে সবাই খুব চমৎকারভাবে নিজেদের জায়গাগুলোতে কাজ করার জন্য মানসিকভাবে এবং যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আহ ইশতেহারগুলোকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে। আমি বিশ্বাস করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যারা আসলে ধারণ করে তাদের ক্ষেত্রে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমার বিশ্ববিদ্যালয়টাকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যাব, সবকিছুর ঊর্ধ্বে আমার পরিচয়ের উৎকর্ষতার জন্য কিভাবে কাজ করা যাবে, এইটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এবং সবাইকে আবারও ধন্যবাদ। আহ আচ্ছা, আসলে আমি যদি আমার ইন্টারেস্টের জায়গাটা বলি, সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি যখন থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং তার পরবর্তী সময় একাডেমিক যাত্রা যখন আমার বিভিন্ন সময় আমি হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে পার্টিসিপেট যখন করেছি, তো সেখান থেকে একটা ছোট্ট অভিজ্ঞতা যদি বলি যে আহ যেটা আলোচনা অলরেডি এসেছে যে এই যে অ্যালামনাই, এই অ্যালামনাইটা আসলে কত গুরুত্বপূর্ণ। আমি বলতে পারবো যে এখানে যারা উপস্থিত আছে এবং যারা শুনছেন, সবাই কোনো না কোনো ফেজে এই যে আমাদের অ্যালামনাইদের সাথে আমাদের যে একটা গ্যাপ, ব্যাপক একটা গ্যাপ, এটা আমার মনে হয় কম বেশি সবাই ফেস করেছে। তো আমি আমার ইশতেহারটাকে চেষ্টা করেছি যে আমার তো সময়টা আহ আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রাইসিস গুলোর তুলনায় আমাদের হাতে যে সময়টুকু, সেই সময়টাকে কতটুকু ইফেক্টিভলি এবং বাস্তবিক যে প্রবলেম গুলো সেগুলোকে কতটুকু আসলে অ্যাড্রেস করা যায়, সেভাবে আমি চেষ্টা করেছি আসলে। তো সেটার ক্ষেত্রে আমার প্রথমেই মনে হয়েছে যে অ্যালামনাইদের সাথে আমাদের রানিং স্টুডেন্টদের যে গ্যাপটা, এটাকে পূরণ করতে হবে এনিহাও। তো তার মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্টুডেন্টরা দেশের বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা হচ্ছে পড়াশোনা করছেন এবং বিভিন্ন অর্গানাইজেশনে তারা আছেন, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনে তারা আছেন। তো তাদের সাথে আমাদের এই যে একটা সেতু বন্ধন, এটা করাটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে অবস্থিত একটা ক্যাম্পাস, এমন একটা ক্যাম্পাস যেখানে হাতছানি দিচ্ছে অনেক সুযোগ সুবিধা, কিন্তু কোনো কারণে আমরা যেন ডিসকানেক্টেড, আমরা হাতের কাছে সবকিছু পেয়েও যেন পাই না, আমাদের হাতের সামনে সবকিছু থাকার পরেও আমরা বঞ্চিত। তো এই জায়গাটা আমাকে সবসময় মনে হচ্ছে যে না, এই জায়গাটাতে আমাকে কাজ করতে হবে। তো সেদিক থেকে আমার ইশতেহারের গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আমি একটা ইন্টারন্যাশনাল স্ট্রং একটা গ্লোবাল অ্যালামনাই নেটওয়ার্ক তৈরি করতে চাই,
যেটার মাধ্যমে আমাদের রানিং স্টুডেন্টরা এবং হচ্ছে যারা আসলে উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান বা নিজেদের ক্যারিয়ারকে আসলে নিজেদের স্বপ্নের মতো করে শেপ করতে চান, তারা যেন এই জায়গাটাতে সুযোগ সুবিধাটা পায়। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমার যেটা মনে হয়েছে, বা আমি যতটুকু আমার এই হোল একাডেমিক সময়টাতে বা আমার শিক্ষার্থী ভাই বোনদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, যে আমার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক স্বীকৃতি, এই আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে প্রতি বছরই দেখা গিয়েছে যে বিভিন্ন র্যাঙ্কিং এ আমাদের ইউনিভার্সিটির নামটা আমরা খুঁজতে থাকি, কিন্তু আমরা পাই না। এখন এই প্রবলেম গুলো আসলে খুব মানে খুব কষ্ট দেয় আসলে। কিন্তু আমাদের তো মানে শুধু কষ্ট পেলে চলবে না, আমাদেরকে সমাধানের প্রকৃত রাস্তাটা খুঁজে বের করতে হবে। এটাই প্রকৃত সময়। শিক্ষার্থী সংসদ আমার মনে হয় যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার একটা ব্যাপক সুযোগ। তো এই জায়গাগুলোতে কাজ করার জন্য আমার মনে হয় যে আন্তর্জাতিক র্যাঙ্কিং এ যদি আমরা বিশ্ববিদ্যালয়কে আনতে চাই, তাহলে আমাদের সেক্ষেত্রে কিছু মানে একেবারে বোর্ড লাইনে কিছু দায়িত্ব আমাদেরকে নিতে হবে। যেমন আমরা যদি হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এর ব্যাপারটাকে আমরা জোরদার না করি, আমাদের যদি হচ্ছে এই টিচার্স এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলো চালু না হয়, এছাড়া রিসার্চ আউটপুট, অথবা আমরা খুব বেসিক কথা যদি বলি যে একটা নর্মাল একটা পেপার আমি এক্সেস পাই না, আমার ইউনিভার্সিটি মেইলে সেখানে কোনো এক্সেস নাই। তো এই সব বেসিক জায়গাগুলোতে আমার মনে হয় কাজ করা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্বীকৃতি বৃদ্ধির জন্য এইসব জায়গাতে আমাকে কাজ করতে হবে, আমি বিশ্বাস করি আমি সেটা করতে পারবো ইনশাল্লাহ। এছাড়াও আসলে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং আমাদের যে কারিকুলামটা, আপনারা সবাই এটা ফিল করেন যে প্রত্যেক বছরই আমি পার্সোনালি আমার ডিপার্টমেন্ট লাইফ অ্যান্ড আর্ট সায়েন্সে আমি দেখি যে আমার ফোর্থ ইয়ারে যে সিলেবাস, আমার মাস্টার্স সেম সিলেবাস অলমোস্ট। আমার রিপিটেশন হচ্ছে, রিডান্ডেন্সি হচ্ছে, আমার সিলেবাস আসলে আপগ্রেডেশন নাই বা কোনো আপডেট হচ্ছে না। আমার তো আসলে একই জিনিস বারবার পড়ার প্রয়োজন নাই। এবং আরেকটা যেটা আমার মনে হয় যে আমাদের কারিকুলামটা বা আমাদের যে একাডেমিক সিলেবাস, এটার সাথে বাস্তবতার আসলে অনেকখানি গ্যাপ। আমি জাস্ট তোতা পাখির মতো মুখস্থ করে যাচ্ছি। হ্যাঁ, আমাদের সম্মানিত শিক্ষকরা বলেন যদিও যে তোমরা এখন পড়তেছো, বিদেশে গিয়ে দেখবা যে তোমরা নলেজে অনেক এগিয়ে থাকবা। কিন্তু আমার মনে হয় যে নলেজের পাশাপাশি বাস্তবিক যেই মানে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরে, যেমন আমাদের লাইফ অ্যান্ড আর্ট সায়েন্সে দেখা গেছে যে ল্যাবের অনেক এক্সেস দরকার আসলে। এবং প্রত্যেকটা যেহেতু বিশ্ববিদ্যালয়কে আমি আন্তর্জাতিক পরিসর নিতে যাচ্ছি, এটা আমার টার্গেট। তাহলে সেক্ষেত্রে আমাকে রিসার্চের উপরে, আমার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আমাকে কিন্তু রিসার্চে জোরটা দিতে হবে। সেদিক থেকে আমার মনে হয় আমাদের যে কারিকুলাম, সেটাকে মনিটর করা প্রয়োজন। তো এই কারিকুলামটাকে মনিটর করার জন্য আমার মনে হয় যে এখানে একটা আলাদা টিম আর প্যানেল, যেটা হচ্ছে বিভিন্ন বাইরের যে ইউনিভার্সিটি গুলো আছে তাদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমাদের কারিকুলামটাকে প্রত্যেক বছর ডিমান্ড অনুসারে ওয়ার্ল্ডের যে রিকোয়ারমেন্ট সেই অনুসারে প্রত্যেক বছর এটাকে আপডেট করবে। সেটা সম্ভব হবে আমাদের যে গ্লোবাল অ্যালামনাই নেটওয়ার্কটা হবে সেটার মাধ্যমে। এছাড়াও আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে এমইউ যদি করতে পারি, অথবা আমরা যদি হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল সেমিনার গুলো অ্যারেঞ্জ করতে পারি, তাহলে সেটা করা সম্ভব হবে। তারপরে যদি আমি চলে যাই আরেকটা ইম্পর্টেন্ট, জি, জি জি আপু, আপনি শেষ করতে পারেন। তো পরে যেটা থাকবে আমার ইশতেহার, সেটা হচ্ছে যে বিভিন্ন ইন্টার্নশিপ যে প্রোগ্রাম গুলো আছে, আমার মনে হয় যে আমার ইউনিভার্সিটিতে একজন ভাইয়া বললেন অলরেডি যে এই যে লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স থেকে একটা ইন্টারন্যাশনাল আসলে কনফারেন্স অ্যারেঞ্জ করা হচ্ছে, এই জায়গাটা আমরা জানি কতজন। ইভেন জানার পর আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি অনেককে যখন বলি যে একটা আন্তর্জাতিক কনফারেন্স আছে, তুমি পার্টিসিপেট করো বা আপনি পার্টিসিপেট করেন, স্টুডেন্টদের মধ্যে ওই আগ্রহটা থাকে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই জায়গাটাতে অনেকখানি পিছিয়ে কেন? কারণ হচ্ছে আমাদের মধ্যে এই প্রবণতাটা বা এই ধরনের প্রোগ্রাম দেখে আমরা আসলে অভ্যস্ত না, অ্যারেঞ্জ করে অভ্যস্ত না। আমাদের আমরা যদি কিছু করতে হয়, আমাদের দৌড় দিতে হয় শাহবাগের দিকে, আমাদের যেতে হয় আমরা ঢাবিমুখী। এই জায়গাগুলো অবশ্যই আমাদের এই জায়গা থেকে আমাদেরকে ব্যাক করতে হবে। সেজন্য আমাদের স্বাতন্ত্র্য প্রয়োজন। তো যার জন্য আমার মনে হয় যে এই ধরনের ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং গ্লোবাল এক্সপোজারের জন্য আমাদের এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটাতে আমার কাজ করার ইচ্ছা আছে। এছাড়াও এই যে আমার আমার মধ্যে যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স, আমি যে পার্টিসিপেট করতে চাই না, কেন চাই না? আমার দক্ষতার কিছু ল্যাকিংস আছে। আর এই দক্ষতার ল্যাকিংস গুলোকে ফিল আপ করার জন্য আমার সেই আগের মতো শাহবাগে আমার দৌড় দিতে হচ্ছে। ইভেন আমাকে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখী হতে হচ্ছে। এটি বাস্তবতা। তো এই সকল জায়গাতে দক্ষতার উন্নয়ন এবং উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য যে সকল প্রোগ্রাম, যেমন আইএলটিএস কোর্স,
অথবা টোফেল, জিআরই, আমি খুব করে চাই এই জায়গাটাতে যে এইটা আমার, আমি যদি দায়িত্বটা পাই তাহলে আমার ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বছরে অন্তত 2 বার এই ধরনের প্রোগ্রাম আমি চেষ্টা করব বিনামূল্যে অথবা যতটুকু সুলভ মূল্যে করা যায় স্টুডেন্টদের জন্য, যেটা রিচেবল হয়, আমি সেটা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ তারপর জানাচ্ছি নওশিন আপুকে। আহ, এই পর্যায়ে আমরা জোয়ান অফ আচ্ছা, আর্কের আরেকটা কাছে চলে ছোট্ট যাব। একটা পয়েন্ট আমি জাস্ট, যেটা জি, আমার আপনি মনে দশ হয়েছে মিনিট যে, করতে পারেন। হ্যাঁ, ওকে, শিওর। আসলে এই পয়েন্টটা খুব সংক্ষেপে বলার না, বা বাকি আলোচনাগুলো আসলে সময় স্বল্পতার জন্য আমি হয়তো ওভাবে বলতে পারতেছি না। তবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট না বললেই না, সেটা হচ্ছে যে দেখেন, আমি বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয়টা বিশ্বমানের মানুষ তৈরি হওয়ার জন্যই একটা প্ল্যাটফর্ম। তো সেই জায়গাটা থেকে আমরা অবশ্যই আমাদের অধিকার নিয়ে কথা বলছি, আমাদের কি নাই সেগুলো নিয়ে কথা বলছি, আমাদের কি লাগবে সেগুলো নিয়ে কথা বলতেছি। পাশাপাশি আমি যেহেতু একজন মানুষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের একজন মানুষ হওয়ার জন্য আমাকে অবশ্যই গ্লোবাল যে ক্রাইসিস গুলো আছে সেগুলোকে আমাকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, এবং আমাকে তাল মেলানোর জন্য তাদের সাথে এবং গ্লোবালি কি হচ্ছে সেটা সম্পর্কে আমাকে স্পষ্ট ধারণা রাখতে হবে এবং আমার ভোকালটা সেখানে থাকতে হবে। আহ গত 1 বছরেরও বেশি সময় ফিলিস্তিনে, গাজাতে যে রকম গণহত্যা চলে আসছে, এবং শুধু ফিলিস্তিনে না, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে মানুষই মানুষের উপরে কত জুলুম করতেছে। আমার মনে হয় যে এই সকল জায়গাতে আমাদের অনেক অবদান রাখার আছে। আমরা যদি আমি যদি সুযোগটা পাই, আমি চেষ্টা করব যে বাংলাদেশে আহ এই কালচারটা যদি আমি আনতে পারি, বা এত বড় সাহস আমার করা ঠিক হবে কিনা আমি জানি না। আমি চেষ্টা করবো আমার ইউনিভার্সিটিতে অন্তত একজন স্টুডেন্ট হলেও যাতে সে ফিলিস্তিন থেকে স্কলারশিপ নিয়ে বাংলাদেশে পড়তে পারে, সেই চেষ্টাটা আমার থাকবে। আর আমি চাবো যে এইটা ধারাবাহিকতাটা পরবর্তীতেও বজায় থাকবে। তো সবাইকে ধন্যবাদ, এবং সবার কাছে দোয়া প্রত্যাশা করে আর সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে, বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি নওশিন নাহার, জয়া আপুকে। এই পর্যায়ে আমরা আমাদের প্রোগ্রামের দ্বিতীয় পার্টে চলে যাব জোয়ান অফ আর্কের কথাটা শুনে। আপনি 1 মিনিটে শেষ করুন। হ্যাঁ, আমি আসলে যে কথাটা বলতে যাচ্ছিলাম আপু মাত্রই সেটা বলে দিলেন। আমি আসলে আপুর এই কথাটার সাথে শতভাগ একমত। ফিলিস্তিনে যে ইস্যুটা রয়েছে সেটার পাশাপাশি আপু ফিলিস্তিন নিয়ে বলেছেন। আমি কেবলমাত্র ফিলিস্তিনের কথা এখানে বলছি না, ফিলিস্তিন আমাদের ইমোশনের সাথে অনেক বেশি কানেক্টেড। বর্তমানে সুদানের যে অবস্থা, ফিলিস্তিন, সুদান সহ বিভিন্ন নিপীড়িত যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর যে কালচারটা, আমি কালচারের কথা কেন বলছি, শিক্ষার মান, আন্তর্জাতিক মানে ইউকে, ইউএসএ, এদেরটা যেমন আমাদের জানা দরকার, এরকম দেশগুলোর ব্যাপারটা আমাদের জানা প্রয়োজন। এবং কিছুক্ষণ আগে অপু মশাই একটা কথা বলে গেছেন, আমাদের কম্পারেটিভ যে ব্যাপারটা, ইন্টারন্যাশনাল আমি কটা দেখি, এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কোলাবোরেশন যে ব্যাপারটা, সেটা শুধুমাত্র বাইরে থেকে টিচার্স আসছে বা ইয়েরা আসে, অ্যাম্বাসেডাররা আসে, সেটা না, আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আনার যে ব্যাপারটা, এটা নিয়ে আমার ইশতেহারের একটা অংশ ছিল। তার আগে আসলে চমৎকার ব্যাপারটা হচ্ছে, আমাদের সবার ইশতেহারই খানিকটা সেম, আমরা এটা অনেক ভেবেছি, আমরা সবাই যেহেতু ভেবেছি আমাদের ইশতেহারগুলোর মধ্যে বেশ মিল রয়েছে। যেমন আইডিপি যে ফেস্ট গুলো হয়, আইডিপি ফেস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন একটাও হয়নি, অথচ আমি জানি না, মানে আমাদের বেশিরভাগই মানুষ জানে না যে আইডিপি ফেস্টের মাধ্যমে কি করে আসলে স্কলারশিপ গুলো আমাদের এখানে আনা সম্ভব। এইটা হচ্ছে যে আমার ইশতেহারের আরেকটা পয়েন্ট ছিল। এই দুটো পয়েন্ট, যে মানের কথাটা যেটা অলরেডি মাহমুদ ভাই বলে গেছেন, এই মানের ব্যাপারটা, এই তিনটা পয়েন্ট আমি তখন বলতে ভুলে গেছিলাম, এটাই বলার ছিল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এতক্ষণ ছিল আমাদের আজকের এই আয়োজনের প্রথম পর্ব, যেখানে আমরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে প্রত্যেকের কথাগুলো শুনেছি, যে আমি যদি আন্তর্জাতিক সম্পাদক হই বা হতাম, আমি কি কাজগুলো করতাম। আমরা ব্যক্তিভেদে আমরা কথাগুলো শুনলাম। তো এই পর্যায়ে আমি ধরবো যে আমরা সবাই মিলে একজন, কারণ দিন শেষে আমরা সবাই জবিয়ান, আমরা সবাই ঐক্যবদ্ধ। তো এখন আমরা সবাই মিলে একজন আন্তর্জাতিক সম্পাদক। তো এই পর্যায়ে আমার প্রশ্ন থাকবে প্রত্যেকটা আন্তর্জাতিক সম্পাদকের কাছে, এবং আমি আপনাদের কাছে একে একে যাব, এবং আপনারা খুবই সংক্ষিপ্ত আকারে জাস্ট, যদি সম্ভব হয় তাহলে 2 থেকে 3টা বাক্যেই শেষ করে দিবেন আশা করি। সর্বোচ্চ 30 সেকেন্ড সময় নেবেন, কারণ আমাদের এর মধ্যে অনেকটা সময় চলে গিয়েছে, কারণ এতক্ষণ আমরা আপনাদের সকলের কথাটা শুনলাম মনোযোগ দিয়ে, এবং যেই মূল মেসেজটা আমাদের প্রার্থীদের থেকে আমরা সেটা মোটামুটি সবাই বুঝতে পেরেছি, এবং আমরা কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি যে আমাদের অনেক সাপোর্টারও রয়েছেন। তো এই পর্যায়ে
আমার প্রথম প্রশ্ন হচ্ছে আবিদ হাসানের কাছে যে আম, আচ্ছা দুঃখিত, আবিদ হাসান না, আমি অপু মুন্সি ভাইয়ের কাছে চলে যাব, কারণ তিনি স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের কথাটা বলেছেন। তো অপু মুন্সি, আপনি অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের শিক্ষার্থীদের আদান প্রদান বা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামটা শুরু করতে আহ, আপনার প্রধান 3টা কাজের তালিকা কি থাকবে, আপনি প্লিজ বুলেট পয়েন্ট আকারে আমাদেরকে বলবেন, এবং এই কাজের জন্য আপনি ফান্ডিংটা কিভাবে ম্যানেজ করবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই একটু মানে বলি, আপনি এর আগে যখন বললেন যে জোয়ানা পার্ককে দিয়ে শুরু করে বললেন যে ঠিক 1 মিনিটের ভিতরে ইশতেহারগুলোকে শেষ করে দেওয়ার জন্য, জোয়ানা পার্কও বেশ খানিকটা মানে খুব অল্প সময়ে শেষ করে দিয়েছি, এবং সেই ধারাবাহিকতায় আমিও আমার 1টা বা 2টা ইশতেহার আমি উল্লেখ করে বাকিগুলো স্কিপ করে গেছি। কিন্তু দুঃখের বিষয় যে আপনি বাদ বাকি সব শুনলেন, তাহলে আমাদেরকে ওইভাবে একটু সময় দিলে আমরা আরো একটু এলিবারেট করে বলতে পারতাম। আচ্ছা, যাই হোক, অভিযোগ না। ব্যাপার হচ্ছে যে আপনি যে প্রশ্নটা ছিলেন আমি সেখানে যাই। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে ফান্ডিং এর বিশাল সমস্যা, এবং এই যে যে কাজগুলো বললাম আমি, আমরা যতদিন জেনেছি যে রাকসু হয়েছে, রাকসুতে আসলে এখনো পর্যন্ত ফান্ডিংটা করা হয়নি, এবং ডাকসুতে কি হয়েছে অতদূর খবর নেই, তবে রাকসুরটা আমি জানি যেহেতু আমার কয়েকটা ফ্রেন্ড ওখানে আছেন। তো সেই জায়গা থেকে জগন্নাথে আসলে ফান্ডিং এর ব্যাপারে কি হবে, আমরা এইটা বাদ দিয়ে স্পন্সরশিপের মাধ্যমে যদি কোনোভাবে সম্ভব হয় সেটাই ম্যানেজ করবো। এবং স্পন্সরশিপ, আমি যখন দেখেন, আমি এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি, সেই জায়গা থেকে আমার ভ্যালুটা, আর আমি যদি যদি শিক্ষার্থীরা আমাকে ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা অংশের প্রতিনিধিত্ব করব, অর্থাৎ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের। সেই জায়গা থেকে তখন আমার গ্রহণযোগ্যতাটা আহ ভালো হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ফান্ডিং ইস্যুটা খুব একটা সমস্যা হবে না। বাংলাদেশে বহুত জায়গা থেকে ফান্ডিং নেওয়া যায়, স্পন্সর নেওয়া যায় বিভিন্ন কোম্পানি, বিভিন্ন জায়গা থেকে। আর এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের মেবি 2টা দেশের সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, জার্মান এবং ইউএসএ। তারা মোটামুটি ভাবে এটা রান করে প্রতি বছর, অল্প হলেও। কিন্তু বৃহৎ আকারে কিভাবে এটা করা যায়, বিশ্ববিদ্যালয় থেকে এটি মানে অন্য অন্য ডিপার্টমেন্ট গুলো যারা ইংরেজিতে আসলে ইংরেজি ভার্সনে থাকে, তারা কিভাবে এটার ভিতরে ইনক্লুডেড হতে পারে, এই ব্যাপারটা নিয়ে কাজ করাটা খুব দরকার। আচ্ছা, অপু মুন্সি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে সময় স্বল্পতার জন্য আমাদের আহ, আশা বা ইচ্ছা থাকতেও আমরা অনেক কথা শুনতে পারি না বা সুযোগ তেমন পাই না। তারপরেও আমরা আমাদের প্রার্থীদের মনের কথাগুলো মোটামুটি বুঝতে পেরেছি। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আবার অপু মুন্সি ভাইকে। পরবর্তীতে আমি চলে যাচ্ছি আম, মোহাম্মদ আবিদ হাসান বাঁধনের কাছে। যে আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন? আবিদ হাসান বাঁধন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, জি হয়তো জি, বা তিনি শুনতে পাচ্ছি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন। আচ্ছা, তো আম, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে বিদেশি কোনো বড় প্ল্যাটফর্মে আপনি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন, তখন বিশ্ববিদ্যালয়ের ভালো দিকগুলো আপনি কিভাবে তুলে ধরবেন? বা আপনি কি, আপনার কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে, মানে আপনি কি এরকমের কোনো পরিস্থিতিতে পড়েছেন যে আপনার চাকরি করতে হয়েছিল, আপনি সেটা আমাদেরকে অত্যন্ত সতর্কতা। আপনার নেটটা বোধহয় প্রবলেম, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা ঠিকঠাক। হ্যালো। আচ্ছা, আমি আবার সংক্ষেপে বলছি, এখন কি শোনা যাচ্ছে আমাকে? ক্লিয়ার না। আবিদ ভাই, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। আপনার কথা খুবই অস্পষ্ট। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে, হ্যালো। এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছেন? জোয়ান অফ আর্ক। ভাই ক্লিয়ার, জি, আপনার কথা ক্লিয়ার ভাই।
আচ্ছা ভাই, তাহলে আমরা আবিদ হাসানের কাছে চলে যাচ্ছি। যে প্রশ্নটা আমাদের ছিল সেটা হচ্ছে, আপনি যখন বিদেশি কোনো বড় প্ল্যাটফর্মে কথা বলবেন, কারণ আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আপনাকে এই প্রতিনিধিত্বটা করতে হবে জগন্নাথের হয়ে। তো সেই জায়গাটায় আপনি আমাদের ভার্সিটির ভালো দিকগুলো কিভাবে তুলে ধরবেন বলে আপনার মনে হয়? বা আপনি কি আচ্ছা, কখনো এমন ধন্যবাদ কোনো আপনাকে। পরিস্থিতি হ্যাঁ, যেখানে হ্যাঁ, আপনার খুব ধন্যবাদ আপনাকে। সাবধানে কথা বলতে হয়েছিল? ধন্যবাদ আপনাকে। আমি যখন আন্তর্জাতিক বিষয়ে কথা বলি তখন আসলে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডল, আমাদের কিউএস র্যাঙ্কিং কিংবা বিভিন্ন জরিপ র্যাঙ্কিং এর কথা আমরা দেখি, তখন আমি খবর নিয়ে জানতে পারি যে আসলে কিউএস র্যাঙ্কিং এবং বিভিন্ন র্যাঙ্কিং এ আমাদের বিশ্ববিদ্যালয়ের ডাটাগুলো, মানে যে এক্সাক্ট তথ্যগুলো হচ্ছে পাঠানো হয়, ওগুলো হচ্ছে গিয়ে ক্লিয়ারলি পাঠানো হয় না সবসময়। যার কারণে আমাদের অবস্থান যেটা এক্স্যাক্টলি আছে তার থেকেও পিছনে আমরা হচ্ছে র্যাঙ্কিং গুলোতে দেখতে পাই। তো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যে কিউএস র্যাঙ্কিং এর যে তথ্যগুলো, ওইটার উপর বেস করে কিন্তু আমাদেরকে বিবেচনা করা হয়, কিংবা বিভিন্ন জরিপের যে তথ্যগুলোর ভিত্তিতে আমাদের যে র্যাঙ্ক করা হয় বিশ্ববিদ্যালয়কে, ওই র্যাঙ্কের হিসাব করে কিন্তু আমাদেরকে হচ্ছে গিয়ে মূল্যায়ন করা হয় সব জায়গায়। তো ওই ভিত্তিতে হচ্ছে গিয়ে আমরা যেসব কাজগুলা ইনশাল্লাহ আমরা করব, ওই ভিত্তিতে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা উপস্থাপন করতে পারবো যে আমরা ওই কাজকর্ম করছি, এবং কি আমাদের উন্নয়ন ডেভেলপমেন্টের যে জায়গাগুলো, এগুলো যেগুলো নতুন করে ডেভেলপমেন্ট হবে, ইভেন আগে হয়েছে যেটা অনেকে জানেনি, সেগুলো হচ্ছে গিয়ে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এর আগে আমি হচ্ছে তেমন কোনো গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রাম কিংবা মানে অন্য ধরনের কোনো ওই আন্তর্জাতিক বিষয়ক কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড না করলেও আমি হচ্ছে গিয়ে এগুলো নিয়ে অনেক স্টাডি করেছি, এবং জানতে পেরেছি হচ্ছে গিয়ে আপনার এই যে পার্টনারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামগুলা যে বিশ্ববিদ্যালয়ের সাথে হয়, কিংবা আন্তর্জাতিক যেই আন্তর্জাতিক যেই সংগঠনগুলোর সাথে হয় বাইরের দেশের, তো সেগুলো হচ্ছে কি আপনার বিশ্ববিদ্যালয়ের ভেরি করে, যে কোন বিশ্ববিদ্যালয়ের সাথে কিভাবে হচ্ছে প্রাতিষ্ঠানিক যে সীমাবদ্ধতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেগুলো থেকে উত্তরণের জন্য হচ্ছে কি আমরা এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোতে বেশি বেশি হচ্ছে কি আমরা অ্যাটেন্ড করে, এবং বিশ্ববিদ্যালয়ের যে ভাবমূর্তি কিংবা আমাদের যে ডেভেলপমেন্টের দিকগুলো, এগুলো হচ্ছে তুলে ধরতে পারবো। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আবিদ হাসান বাঁধনকে। এই পর্যায়ে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন স্বতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, আহ, যেহেতু আপনি একটু বিলম্ব করে ফেলেছেন জয়েন করতে, তো আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, আমরা ডিরেক্ট প্রশ্নে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে, যখনই আপনি আন্তর্জাতিক সম্পাদক হিসাবে লড়বেন, যখন আপনি মনোনীত হয়ে যাবেন, বা আপনি যখন আমাদের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে কোনো একটা বিদেশি প্ল্যাটফর্মে যাবেন, তো দেশের রাজনীতি বা আন্তর্জাতিক বিষয় যদি কোনো খারাপ খবর ছড়ায় আমাদের জবই নিয়ে, যা আমাদের ভার্সিটির ভাবমূর্তিটা নষ্ট করতে পারে, তখন একজন আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আপনি কোন পদক্ষেপটা নেবেন? বা আপনি তখন তাদের সাথে কিভাবে ডিল করবেন? কথাটা আপনি, মানে আমাদের ভার্সিটির ভালো দিকটা আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন? হয়তোবা আমরা এর মধ্যে লক্ষ্য করেছি যে আপনি এর মধ্যেই আম, কোন একটা ইউনিভার্সিটিতে হয়তোবা আপনি সংযুক্ত হয়েছেন এক্সিকিউটিভ টিমে হয়তোবা। ওকে, জি, আপনি খুব সংক্ষিপ্ত প্রথমেই ধন্যবাদ দিতে চাই। আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে। সো মাচ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আর প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার অনেক বিলম্ব হয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমার বেশ কিছু প্রোগ্রাম ছিল, দুইটা একটা ছিল ইউআইইউ তে, অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা সেশন ছিল, আর একটা ছিল ইবনে সিনাতে। তো সবকিছু শেষ করে আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আমি এসে আমার ড্রেসটাও চেপারি নেই, সো আমি বসে পড়লাম। আমার মনে হলো যে যেহেতু কথা দিয়েছি, আর আমি একটু জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি। আই এম ভেরি সরি ফর, হচ্ছে যে ধন্যবাদ দিতে চাই লাস্ট নাইট স্কলার্স কে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। So, ভাই যেটা বললেন, আমাদের আসলে শুধুমাত্র জগন্নাথ না, যে কোনো বিশ্ববিদ্যালয় নিয়েই আমাদের বহির্বিশ্বে অনেক ধরনের কথাবার্তা হতে, ইভেন নট অনলি ফর বাংলাদেশি ইউনিভার্সিটিস, ইভেন বহির্বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় সম্পর্কেও আমরা অনেক সময় অনেক ধরনের বাজে মন্তব্য কিংবা অনেক ধরনের নিউজ আমরা পেয়ে থাকি। আসলে অ্যাকচুয়ালি এই ধরনের নিউজ যখন ছড়ায়, এই নিউজগুলো ছড়ানোর একটা মাধ্যম আছে, রাইট? সো আমরা যদি মাধ্যমগুলোর কথা চিন্তা করি, এগুলো হতে পারে আমার ইন্টারন্যাশনাল যে নিউজ পোর্টাল গুলো রয়েছে, আমার ইন্টারন্যাশনাল যে বলা যায় পাবলিক ফিগার রয়েছে,
তাদের মাধ্যমেই মূলত ছড়িয়ে থাকে। এবং ইউনিভার্সিটি রিলেটেড কোনো নেগেটিভ তথ্য, নেগেটিভ ইনফরমেশন আমার মনে হয় না যে, আমি যদি বলি যে রাজনৈতিক প্রেক্ষাপটের কথা যদি চিন্তা করি, নেগেটিভ জিনিসগুলো ছড়ায় না। নেগেটিভ জিনিস ছড়ায় হচ্ছে রাজনৈতিক দিক থেকে, নেগেটিভ জিনিস ছড়ায় হচ্ছে একটা দেশের বা একটা দেশের, আমি যদি বলি সামাজিক অর্থনৈতিক এই বিষয়গুলো নিয়ে হচ্ছে বহির্বিশ্বে বেশি আলোচনা হয়। একটা ইউনিভার্সিটিকে স্পেসিফিক বা স্পেসিফাই করে নেগেটিভ জিনিসগুলো ওইভাবে আলোচনা হয় না। বাট হয় হচ্ছে কিভাবে, আমি যদি বলি যে আমাদের কোনো স্টুডেন্ট যদি বহির্বিশ্বের কোনো একটা ইউনিভার্সিটিতে কোনো ধরনের অপকর্মের সাথে, কোনো ধরনের অন্যায় কাজের সাথে লিপ্ত হয়, তখন হচ্ছে আমাদের হয়তো ইউনিভার্সিটির নামটা পরে আসে, আগে আসে আমার দেশের নাম। এই ধরনের কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে প্রথমেই ক্ল্যারিফাই করতে হবে মিডিয়ার কাছে। এই জন্য আমার একটা অফ কমিউনিকেশনের মেথড থাকবে বা একটা প্রসেস থাকবে, যে প্রসেসে আমার আসলে ইন্টারন্যাশনাল যে নিউজ পোর্টাল গুলো রয়েছে তাদের কাছে প্রেস রিলিজটা সময় মতো আমাকে পৌঁছে দিতে হবে। আসলে মেইন ঘটনাটা কি হয়েছিল মূলত, ওইটা যদি আমি তাদের কাছে প্রেস রিলিজের মাধ্যমে, কিংবা যারা ইন্টারন্যাশনাল রয়েছে, বা আমি ডিরেক্টলি ওই দেশের যে এর সাথে জড়িত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে ইমেইল কমিউনিকেশন থেকে শুরু করে, আমরা জানি যে ইন্টারন্যাশনালি সব থেকে অ্যাকসেপ্টেড হচ্ছে, এবং আমরা ইন্টারন্যাশনাল যদি প্রসেসটা ফলো আমাদেরকে ইমেইল কমিউনিকেশন অনেক হতে হবে। সো আমি যদি সময় মতো সঠিক পদক্ষেপ নিয়ে সঠিক নিউজটা ক্ল্যারিফাই করতে পারি ইন্টারন্যাশনাল ওই বডির কাছে, ইমেইলিং এর মাধ্যমে, সেটা হতে পারে ডিফারেন্ট মাধ্যমে, তাদের কমিউনিকেশনের মাধ্যমে, আমি বিশ্বাস করি যে কোনো ধরনের নিউজ ছড়ালে সেটা আমি খুব ইজিলি ক্ল্যারিফাই করতে পারবো ইনশাআল্লাহ। এন্ড আরেকটা কথা ভাই যেটা বলছিলেন, যে আমি রিসেন্টলি ইউএস ইউনিভার্সিটি অফ স্যান ফ্রান্সিসকোর স্কুল অফ ম্যানেজমেন্টের ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামের একজন অ্যাডভাইজরি বোর্ড মেম্বার হিসেবে মনোনীত হয়েছি। সো এটা হচ্ছে, আমিও লাকি, অ্যান্ড যে এটা জগন্নাথের জন্য একটা গর্বের বিষয়। আসলে এখানে আমার সাথে তারা সরাসরি যোগাযোগ করে, আমার লিঙ্কডইন এর মাধ্যমে তাদের সাথে আমার একটা মিটিং হয়। দেন মিটিং এর পরে হচ্ছে তারা মনে করেছে যে না, আমি পারফেক্ট ফর দ্য পজিশন। They selected me and they appointed me as a advisory board member of the digital marketing program. That's it, bhai. Thank you so much for again. থ্যাংক ইউ সো মাচ রাকিব। তো এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের মোহাম্মদ আল মাহমুদ ভাইয়ের কাছে। আল মাহমুদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আল মাহমুদ ভাই, আপনি তো স্বতন্ত্র হিসেবে লড়ছেন, কিন্তু আমরা যখন জকসুতে, যদি আপনি আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আসেন, তো আপনার সাথে বিভিন্ন প্যানেলের অনেকে থাকতে পারে যাদের মতামত বা মতাদর্শ আপনার সাথে ভিন্ন ধর্মী হতে পারে। তো কোন একটা কাজে বা কোন একটা সিদ্ধান্ত নিতে যদি কোন একটা বিরোধী মতামত আসে, তো আপনি সেই বিষয়টা কিভাবে ডিল করবেন? সংক্ষেপে আমাদেরকে জানাবেন। আচ্ছা, সুন্দর প্রশ্ন। আমি মনে করি যে যোগসু আমাদের হচ্ছে যে অনেক কাঙ্ক্ষিত একটা নির্বাচন। এখানে যারাই যে প্যানেল থেকেই বা স্বতন্ত্র থেকেই নির্বাচিত হয়ে আসুক না কেন, তারা অ্যাজ এ হোল একটা টিম হিসেবে, একটা প্যানেল হিসেবে কাজ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকারগুলো নিশ্চিত করার জন্য। তো আপনার প্রশ্নটা হয়তো এরকম যে তার মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিলেটেড যে অধিকারগুলো, সেগুলো নিশ্চিতে আসলে কোনো প্যানেলের পক্ষ থেকে বিরোধী মত এরকম আসার সম্ভাবনা খুবই কম, প্রথম কথা। দ্বিতীয়ত, যদি এসেও থাকে তবে তার মানে তাদেরকে আমি এইভাবে অ্যাপ্রোচ করতে চাই যে যাতে করে হচ্ছে যে এই অধিকারটা কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্স যে অধিকারগুলা, সেগুলোর জন্য কত বেশি গুরুত্বপূর্ণ এবং কত বেশি কানেক্টেড, এই বিষয়টা তাদেরকে বোঝানোর মাধ্যমে, এবং তার মানে এটার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপকৃত হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদেরকে আরো বেশি এনগেজ করতে পারবে। এই বিষয়গুলোর মাধ্যমে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং এটা যদি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে হয় তবে আমি সেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আল মাহমুদ ভাইকে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি জোয়ান অফ আর কাপুর কাছে। আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে তো, তাই না? জি, আপনাকে শোনা যাচ্ছে। তো
আসলে আমাদের এই দ্বন্দ্বটা, মতামতের যে দ্বন্দ্বটা বা মনোমালিন্যের যে বিষয়টা, সেটা শুধু আমাদের টিমে যারা থাকবে তাদের সাথেই নয়, আমাদের প্রশাসনের সাথেও হতে পারে। তো প্রশাসনিক যে বিষয়টা আছে, যেমন আমাদের প্রশাসনে যারা আছেন বা হ্যাঁ, প্রশাসনিক দিকটা আমরা বলবো, তাদের সাথে যদি কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজ নিয়ে আপনার মতভেদ হয়, এবং এটা হওয়াটা খুবই স্বাভাবিক, তখন আপনি কিভাবে আপনার কাজকে এগিয়ে নিয়ে যাবেন সেটা আমাদেরকে সংক্ষেপে জানাবেন। চমৎকার একটা প্রশ্ন। আর আমার মনে হয় এই বিষয়ে এখানে যারা আছে সবার ক্ষেত্রে প্রাসঙ্গিক, আর আমার ক্ষেত্রে ইমিডিয়েট ঘটনার ক্ষেত্রে আরো বেশি প্রাসঙ্গিক। তার আগে আমি একটা কথা বলতে চাই ছোট্ট করে, সেটা হচ্ছে রাকিব হোসেন এখানে আছে, তার যে নিউজটা আজকে দুপুরবেলা আমি এটা দেখি, তা দেখে আমার আসলে প্রচন্ড ভালো লাগে। আর মনে হয় যে এটা আসলে অনেকের জানা উচিত ছিল। আমার সাথে আজকে একটা জেনজি বোট ফেস্টিভ্যাল ছিল, আপনারা অনেকে হয়তো বা জানেন। জেনজি বোট ফেস্টিভ্যাল আমার সাথে আরো 10-12 জন গিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তাদের কিন্তু প্রত্যেককে জিজ্ঞাসা করেছে, এরা প্রত্যেক বাইরে চলে যেতে চায়, কিন্তু তারা এই নিউজটা কেউ জানে না। তখন আমার ব্যাপারটা খুব দুঃখ লেগেছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, যে একটা অর্জন, যেটা আমাদের প্রত্যেকের জানার কথা ছিল, এটা আমাদের প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন জানাতে পারেনি এরকম একটা ব্যাপার, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের আন্তর্জাতিক অঙ্গনকে হয়তো আরো বেশি সফিস্টিকেটেড করবে, সেটা আমাদের প্রশাসন জানাতে পারেনি। এই যে প্রশাসনের সাথে মানে আমাদের দ্বন্দ্ব প্রশাসনের সাথে। এবং যদি বলি কিছুদিন আগে আমাদের হল খোলা থাকবে কি হল খোলা থাকবে না, এটা নিয়েও আমাদের একটা ভীষণ দ্বন্দ্ব হয়েছিল। তো এই জায়গাগুলো কাজ করে কি, এখানে হচ্ছে আমি বলতে পারি যে আমার ডিপার্টমেন্ট আমাকে বেশ খানিকটা সাহায্য করছে। আমি সাইকোলজি স্টুডেন্ট, তো আমি মোটামুটি বুঝতে পারি কখন কোন সাইকোলজিক্যাল ইস্যুটা ক্রিয়েট করতে হবে। তো প্রশাসনের সাথে যুক্তিতে কথা বলতে হবে প্রথমত। এবং আমাদের যে জবে প্রশাসন বেশ খানিকটা অথর্ব বলতে গেলে, আমার মনে হয় সবাই এই বিষয়ে আমার সাথে একমত হবেন। সেই প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া না পর্যন্ত প্রশাসন আসলে কোনো কাজ করে না। এখন এখানে যে উপায়টা রয়েছে, যেমন বিভিন্ন অর্গানাইজেশন গুলোর সাথে যেগুলো আমরা কাজ করছি, সেগুলোকে প্রশাসন এতদিন পারমিশন দিয়ে দিতে পারতেন। প্রশাসন আমাদের বেশ কিছু টাকার ইস্যুস দেখিয়েছে, প্রশাসন আমাদেরকে বিভিন্ন লজিক দেখিয়েছে যে এই কারণগুলো, এই কাজগুলো হচ্ছে না। এখন যোগসু হওয়ার কারণে যেটা হবে, প্রত্যেকটা জায়গা না ভাগ হয়ে যাবে। যেমন মানে শিক্ষায় যিনি আছেন তিনি শিক্ষার জন্য কাজ করবেন, আন্তর্জাতিকে যিনি আছেন তিনি আন্তর্জাতিকের জন্য কাজ করবেন, ভিপি জিএস এজেস প্রত্যেকের জায়গা ভাগ হয়ে যাবে। প্রত্যেককে না সবগুলো জায়গায় দৌড়াতে হবে না, জায়গায় যখন কাজ করবেন তখন প্রশাসনের সাথে কানেক্ট করার অনেক সহজ হয়ে যাবে। এবং আমি যখন বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে একের পর এক প্রশাসনের সামনে নিয়ে আসবো এবং তাকে বাধ্য করবো যুক্তিগুলো দেখিয়ে যে হ্যাঁ এটা যদি ভ্যালিড হয়, আমাকে কেন দেওয়া হচ্ছে না, আমার মনে হয় যে তখন প্রশাসন বেশ চাপের মুখে পড়বে। এবং সাধারণ শিক্ষার্থীরা যখন একটা ইন্টারন্যাশনাল অ্যালামনাই দেখবে, যখন তাদের রেগুলার ওয়েবসাইট আপডেট দেখবে, রেগুলার অ্যাসোসিয়েশন গুলো দেখবে, জব ফেস্টিভ্যাল গুলো দেখবে, তখন সাধারণ শিক্ষার্থীরা আরো অ্যাওয়ার হবে যে এই জিনিসগুলো আমাদের দরকার। কোনো কারণে প্রশাসন বা অন্য কোনো সংস্থা বা কোনো কারণে আমরা পাচ্ছি না, তখন এক্স্যাক্টলি সাধারণ শিক্ষার্থী কথা বলা শুরু করবে। তখন কাজটা আমার থাকবে সাধারণ শিক্ষার্থীদের জানানো। জানানোটা না, প্রথম প্রশাসনকে বোঝানো, প্রশাসনকে ইনফরমেশন, ভ্যালিড ইনফরমেশন গুলো দেওয়া। দ্বিতীয়ত থাকবে সাধারণ শিক্ষার্থীদের জানানো। এবং তৃতীয়ত থাকবে এখানে যোগ করার মূল কারণ কিন্তু আমরা প্রশাসনকে কন্টিনিউয়াস একটা প্রেশারের মধ্যে রাখা, যে বাধ্য করা, জবাবদিহিতার যে ব্যাপারটা, এইগুলো কাজে লাগবে। আমাদের ঝামেলা গুলো বলি সেগুলো ডিল করতে হবে আর কি। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি জোয়ান অফ আর্থকে। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের নওশীন নেওয়ার জয়া আপুর কাছে। জয়া আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আপুকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন করি। আপু, আপনি 3টা পয়েন্ট বলবেন, জাস্ট 3টা ওয়ার্ডে বলতে পারেন বা পেয়ার অফ ওয়ার্ডে বলতে পারেন। সেটা হচ্ছে আপনার কি মনে হয়, মানে মাত্র 3টা শব্দ বলবেন, এই 3টা হচ্ছে আমাদের জবিয়ানদের সাথে আন্তর্জাতিক যে সকল সুবিধা আমরা পাচ্ছি না, বড় 3টা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ 3টা। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এটা খুবই ট্রিকি কাইন্ড অফ কোয়েশ্চেন। এখানে আমি যদি আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, প্রথম পয়েন্টটা হচ্ছে সংযোগের অভাব। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমার মনে হয় দক্ষতার অভাব, এবং তৃতীয়ত হচ্ছে সুযোগের অভাব। আচ্ছা আচ্ছা,
তো তারপরে আপনার কাছে যে জিনিসটা আমরা জানতে চাবো সেটা হচ্ছে এই 3টা পয়েন্টের মধ্যে আপনি যদি আমাদের আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত হন তাহলে আপনি 3 মাসের মধ্যে কোনটা নিয়ে সর্বাগ্রে কাজ করবেন সেটা আপনি খুবই সংক্ষিপ্ত আকারে আমাদেরকে জানাবেন। আচ্ছা, আমি মনে করি যে যে 3টা পয়েন্ট বললাম, এই 3টা পয়েন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ফান্ডামেন্টাল, খুবই বেসিক। তো আমি যদি 3 মাসে কাজ করার সুযোগ পাই, আমি 3টা পয়েন্টের যেকোনো একটা পয়েন্ট নিয়ে কাজ করতে পারবো বা করবো বা করা উচিত হবে, আমি এটা মনে করি না। আমার মনে হয় যে 3টার মধ্যে আমি হয়তো প্রায়োরিটি দিয়ে করতে পারি বা 3টার সমন্বয়ে হয়তো আমি কাজটা করতে পারি। তার মধ্যে আমি সবচেয়ে বেশি আমার জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করবো প্রথমত হচ্ছে সংযোগের জায়গাটা। কারণ আমি বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এত কষ্ট করে এত পরিশ্রমের ফলে ভর্তি যুদ্ধের মতো একটা ক্ষেত্রকে ওভারকাম করে বিশ্ববিদ্যালয়ে আসে, তাদের সেই যোগ্যতাটা আছে যে তারা নিজেদেরকে একটু যদি সুযোগ পায়, এত এত ক্রাইসিস আবাসন আমাদের আজকেও ক্যাম্পাসে আমাদের স্টুডেন্টরা আসলে আন্দোলন করতে হচ্ছে। যৌক্তিক অযৌক্তিক পক্ষে বিপক্ষে অনেক ডিবেট থাকতে পারে, কিন্তু আমি যেটা দেখে এসেছি আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা পড়াশোনা যে করবে বা নিজেদেরকে যে ফ্লারিশ করবে, ওই ফ্লোরটাই তাদের নাই, ওই সুযোগটাই নেই। সুতরাং আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে বা আমার ফেলো ভাই বোনদেরকে আমাকে ওই সুযোগটা করে দিতে হবে এবং ওই সংযোগের জায়গাটা আমাকে তৈরি করে দিতে হবে। এখানে আসলে হচ্ছে 2টা পয়েন্ট, সংযোগ এবং সুযোগ। এন্ড থার্ড যে পয়েন্টটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে দক্ষতা বৃদ্ধি। তো দক্ষতা বৃদ্ধির জন্য যে সুযোগগুলো আমি বললাম বা ইতোমধ্যে আমার যারা হচ্ছে এখানে উপস্থিত আছেন তারাও বিভিন্ন পয়েন্ট বলছে, আমার মনে হয় যে এই পয়েন্টগুলোকে সুন্দর করে যদি আমরা এখান থেকে যদি আমরা 70% এক্সিকিউট করতে পারি, অনেস্টলি আমার মনে হয় যে এইটাই হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের জন্য সবচেয়ে সুন্দর একটা আন্তর্জাতিক অসংখ্য প্রতিষ্ঠানে ধন্যবাদ নিজেকে তুলে জয়া ধরার জন্য আপুকে। জায়গা। আমরা জয়া আপুকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার চলে যাবো আমাদের অপুমন্সী ভাইয়ের কাছে। ভাই শোনা যাচ্ছে? জি, আমি শুনছি। আচ্ছা, আহ, অপু মুন্সি ভাই, আপনি যদি আমাদের আন্তর্জাতিক সম্পাদক হন, নির্বাচিত হন, তাহলে আম, একটু ক্রিটিক্যাল একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একজন বিদেশি শিক্ষার্থী যে কিনা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, কারণ আমাদের আহ, যারা আছেন মোটামুটি সবাই চাচ্ছেন যে আমাদের আন্তর্জাতিক মহলের সাথে একটা ইন্টারাকশন হোক, কারণ ভাইয়ের কথায় চলে এসেছে অটোমেটিক্যালি যে স্টুডেন্ট যে এক্সচেঞ্জ প্রোগ্রামটা সেই বিষয়টা। আহ, তো ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে একজন বিদেশি শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ে যিনি সাপোজ পড়াশোনা করেন, তো আহ, কোনো একটা জরুরি সংকটে, যেমন সেটা হতে পারে স্বাস্থ্য বা আইনি সমস্যায় হয়তো বা সে পড়েছে, আপনি এটা রাত 1টার সময় জানতে পারলেন। তো ভাই আমার প্রশ্নটা হচ্ছে তখন আপনি জকসু প্রতিনিধি হিসেবে কোন স্টেপটা নেবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনারা জানেন যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র লীগের পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং অ্যাজ এ পলিটিশিয়ান অথবা প্রথমত একজন শিক্ষার্থী হিসাবে বিগত সময়ে আম, যত ঝড় বৃষ্টি হোক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যমুনায় আমরা যেদিন রাত কাটাই, সেদিন বিকেলের দিকে সন্ধ্যা নাগাদ ভীষণ বৃষ্টি। আমরা বৃষ্টি মাথায় নিয়ে সেই বৃষ্টিতে আবার গা শুকিয়ে রোদে আমরা সেখানে অবস্থান করেছি এবং টানা 3 দিন 2 দিন আমরা অবস্থান করেছি। তো সেই জায়গা থেকে রোদ বৃষ্টি বা রাত 1টা কোনোটাই আসলে সংকট নিরসনের জন্য বাধা হবে না, এটা নিশ্চয়তা থাকবে। আহ সম্প্রতি যে দয়াগঞ্জ মোড়ের যে জায়গাটা, আমি জাস্ট ক্যাম্পাস সারা রাত আমি বাইরে ছিলাম, সারাদিন ক্যাম্পাসে ছিলাম, প্রচারণার কাজ করেছি। বাসায় এসে খাবার খাবো এই সময় শুনি দয়াগঞ্জ মোড়ে এরকম একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আমি খাবার রেখে দ্রুত, মানে যেহেতু দয়াগঞ্জ আমার কাছেই, আমি চলে গিয়েছি। এই মানসিকতাটা আমাদের আছে বা আমাদের তৈরি হয়েছে জগন্নাথকে ভালোবেসে, জগন্নাথ নিয়ে কাজ করে বিগত সময়ে। আমি যে আরেকটু স্পেসিফিকলি বলি, আপনি যখন জানেন যে আহ, আমার স্লোগান যেটা ছিল সব চালারা বাটপাড়া আমি হবে ঠিকাদার, এই স্লোগানটা যখন একেবারে দেশ জুড়ে আলোচিত হয়, তখন আমি বেশ মানে কি বলে যাকে, প্রথমত ইমেজ সংকটে ছিলাম, যেহেতু নাহিদ ইসলাম তখন ছিলেন জুলাই আন্দোলনের একেবারেই প্রভাবশালী এবং উপদেষ্টা মন্ডলীরও প্রভাবশালী উপদেষ্টা। তো সেই জায়গা থেকে বেশ বেশ খানিকটা ভীত সন্ত্রস্ত ছিলাম।
তো সেই সংকটও মোকাবেলার নার্ভের চাপ নেওয়ার একটা বাস্তব অভিজ্ঞতা আমার রয়েছে। তো এই জায়গা থেকে প্রথমত হচ্ছে সে যে দেশেরই হোক, আমি চেষ্টা করব প্রথমত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় সেটি সমাধান করার। যদি যদি সম্ভব না হয়, রাত 1টা হোক আর 2টা হোক বা ফজরের আগে হোক, যদি সম্ভব হয় আমি ওই দেশের এম্বাসিতে যোগাযোগ করব, তারা দূতাবাসে যোগাযোগ করব, যেভাবেই হোক স্টুডেন্টদের সমস্যাটা সমাধান করাটাই আমাদের মেইন টার্গেট থাকবে। কারণ আমরা বিশ্বাস আচ্ছা, করি, ঐক্যবদ্ধ নির্বাহী বিশ্বাস করি যে জগন্নাথ ফার্স্ট। ধন্যবাদ। অর্থাৎ আমরা সদা প্রস্তুত বলতে পারি। আচ্ছা অপু ভাই, আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে মানে এটা ঠিক উল্টাটা। আন্তর্জাতিক কোন একটা অবস্থায় যে আমাদের একটা স্টুডেন্ট কোন একটা সমস্যায় পড়লেও কি আপনি মানে তখন আপনি কি করবেন? আমি তখন আপনার বুঝতে পারিনি ঠিক, মানে step টা আপনি বিদেশের মাটিতে, মানে দেশে নাকি বিদেশে? বিদেশে বিদেশ, সমস্যায় পড়লে নাকি দেশে? যদি সে বিদেশে গিয়ে কোন একটা সমস্যায় পড়ে। একই, মানে সিস্টেমটা তো একই, যে আমি ধরেন যে যুক্তরাষ্ট্রে কোনো এক শিক্ষার্থী আমাদের সমস্যার সম্মুখীন হচ্ছে, সে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো সেই জায়গা থেকে তো আমার আর ইনস্ট্যান্টলি ওখানে চলে যাওয়াটা সম্ভব না শারীরিক ভাবে। আমার চেষ্টাটা থাকবে যে এম্বাসির মাধ্যমে দ্রুত কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, যেহেতু আমাদের ইউএস এম্বাসি রয়েছে বাংলাদেশে। এবং সেই জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঢাকায় অবস্থিত এবং জাতীয় সংকটে সংগ্রামে ভালো একটা অবদান রাখে। তো আমাদের ফ্যাসিলিটিরা ওই জায়গায় থাকবে এবং আমরা আশা করি যে এম্বাসির মাধ্যমে একেবারে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাটা সমাধান করে দেবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। অপু মুন্সি ভাইয়ের মাঝখান দিয়ে মানে আমাদের যে সংগ্রামের ইতিহাস, মানে আমরা আসার পরে যতটুকু সংগ্রাম বা যতটুকু যুদ্ধ দেখেছি ভেরি রিসেন্ট টাইম, সেগুলো ফুটে আসলো। ধন্যবাদ জানাচ্ছি ভাইকে আবারও। তো এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের রাকিব হোসাইনের কাছে। আচ্ছা রাকিব হোসাইন, আপনাকে কিছু বেসিক কোশ্চেন করি। আম, আপনার কি মনে হয় যে একজন সাধারণ শিক্ষার্থী আন্তর্জাতিক সম্পাদকের কাছে আসলে কি চায়? মানে আমাদের তো এতকাল আমরা সাধারণভাবে, যেমন আমি যদি বলি, আমি হয়তো এগুলোর সাথে পরিচিত ছিলাম না যে এরকম একটা পদবিও থাকতে পারে। তো এই পর্যায়ে মনে করেন আমি জানতে পেরেছি যে এমন একটা পোস্ট বা পদবি আছে, সেই জন্য অনেকে, আমার অনেক ভাই বোন সেই জন্য তারা প্রার্থিতা নিয়েছে, তারা সেই পদে দাঁড়ানোর জন্য, তারা আমাদের সাপোর্টের জন্য, আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের পাশে আছে এবং তারা একসাথে কাজ করার জন্য উদ্যোগী। তো একজন আন্তর্জাতিক সম্পাদকের কাছে আমার কি চাই, মানে আমার কি আশা থাকবে, কি প্রত্যাশা থাকবে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে? আপনি কি মনে করেন? বা আপনি যদি আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত নাও হন, তো সেই ক্ষেত্রে আপনার আশাটা কি থাকবে একজন আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থীর কাছে? ওকে, থ্যাংক ইউ লিমন ভাই আবার আমার কাছে আসার জন্য। So, আমি আপনার শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করি যে আমি যদি একজন আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত না হই, সেক্ষেত্রে আমার কিটা থাকবে। সো একটা ছোট্ট গল্প দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে যে 2024 সালে আমি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 13 জন শিক্ষার্থীকে একটা ইন্টারন্যাশনাল মেন্টরশিপ প্রোগ্রামে সুযোগ করে দিয়েছিলাম। এবং এটা ছিল হচ্ছে এশিয়া এইচআরএম, একটা প্ল্যাটফর্ম যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অলমোস্ট 16টা কান্ট্রিতে এইচআর অর্থাৎ আমরা সবাই জানি হিউম্যান রিসোর্স ডিভিশন, যেটা কর্পোরেটে বলেন কিংবা হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর, যে কোনো সেক্টরই বলেন, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বা একটা ডিভিশন থাকে প্রত্যেকটা সেক্টরই। সো তাদের একটা প্ল্যাটফর্ম, এটা মোরলেস এশিয়া থেকে শুরু করে আমাদের ইউরোপের কিছু কান্ট্রি, মিডল ইস্ট কিছু কান্ট্রি, এদের এইচআর কে নিয়ে তৈরি আর কি। সো একটা মেন্টরশিপ প্রোগ্রাম, যেটা হচ্ছে পেইড প্রোগ্রাম, বাট আমি আমার জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ফ্রি অ্যাক্সেস দিয়েছিলাম। সো সেখানে 13 জনকে আমি সুযোগ করে দিতে পেরেছিলাম এবং এর মধ্য থেকে 8 জন হচ্ছে সাকসেসফুলি গ্রাজুয়েট হতে পেরেছে, আর বাকিরা গ্রাজুয়েট হতে পারে নাই তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে। তারা ইংলিশে কমিউনিকেট করতে পারতো না, দ্যাটস ওয়াই তারা হচ্ছে একটা সার্টেন টাইম পরে গিয়ে আসলে ফল করে, বা আমরা বলি না যে ছিটকে পড়া, তো কাইন্ড অফ এরকম কিছু ছিল। সো দেখেন, আমি নির্বাচিত হই বা না হই, আমার এই ধরনের কাজ চলবে।
নট অনলি যে আমি এই কাজটা করেছিলাম গত 3 বছর, এখন তো 3 বছর রানিং আমি ক্যাম্পাসে এসেছি। আমার এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতা, আমার ক্যাপাসিটির দিক থেকে আমি সোফার জগন্নাথ ইউনিভার্সিটির 500+ স্টুডেন্টকে বিভিন্নভাবে আমার পার্সোনাল প্রচেষ্টায়, কোনো সংগঠন না, কোনো কিছু না, আমার পার্সোনাল প্রচেষ্টায় 500-এরও বেশি স্টুডেন্টকে আমি শুরু করে দিয়েছি বিভিন্ন স্কিলস ডেভেলপমেন্ট। হ্যাঁ, সেটা হতে পারে ইন্টারন্যাশনাল, সেটা হতে পারে ন্যাশনাল, বিভিন্ন কোর্স বা সামথিং এরকম এই ধরনের অনেক সুযোগ করে দিয়েছি। আপনারা চাইলে আমি যে কোনো আপনাদের সামনে একদম উদাহরণ সেট করে দিতে পারবো, আমি একদম সামনে এনেও দেখাতে পারবো, প্রমাণ দেখাতে পারবো। সো আমার কাছে আমার আসলে পরিচয় হচ্ছে যে আমি প্রথমত এই দেশের একজন নাগরিক, আমি একজন বাঙালি। তারপরে হচ্ছে যে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা পরিচয় করছি, আমি একজন স্টুডেন্ট এবং জগন্নাথ ইউনিভার্সিটিকে আমি ওন করি। সো এই জন্য আমি আমার কাজটা আমি আরো আগে থেকেই শুরু করেছি। সো এই যে একটা এখন নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে কেউ না কেউ নির্বাচিত হয়ে আসবে। সো নির্বাচিত না হলেও যে আমার এই কাজ থেমে যাবে এরকমটা না, আমি এই কাজ করে যাবো, কারণ এই কাজগুলো করতে আমার ভালো লাগে, আমি ওন করি। এবং আমরা একটা জিনিস দেখি যে জগন্নাথ ইউনিভার্সিটিতে এই যে নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখলাম যে সবাই সবার বিভিন্ন আন্দোলন সংগ্রামের ছবিকে তারা সামনে তুলে এনে সেগুলো দেখিয়ে দেখিয়ে তারা পাবলিক সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। আমি একটা কথা বলে রাখতে চাই যে আমি আমার সোশ্যাল মিডিয়াটাকে একটু ডিফারেন্টলি হ্যান্ডেল করি। আপনারা যারা আমার সাথে কানেক্টেড আছেন পার্সোনালি, আপনারা দেখেন যে আমি সবকিছু সবসময় পোস্ট করি না। ইভেন আমার জগন্নাথ ইউনিভার্সিটির যখন এই যে আন্দোলন সংগ্রামগুলো ছিল, বিগত জুলাই আন্দোলন যখন ছিল, আমি প্রত্যেকটারই পক্ষে ছিলাম, প্রত্যেকটার পক্ষে আমার পোস্টও ছিল। বাট আমি ওই যে পাবলিক সিম্পের জন্য যে আমার রাত 12টায় যে আমি আন্দোলনে গিয়েছিলাম, আমি যে ওই যে বৃষ্টিতে ভিজে যমুনার সামনে গিয়ে আন্দোলন করেছি, আমি যে সচিবালয়ে গিয়ে গলা ফাটিয়ে কথা বলেছি, এগুলো আমি কোনো ফুটেজ রাখি নাই। কারণ আমার একটা ইন্টেনশন ছিল যে আমি কখনো এই জিনিসগুলোকে বা সিম্পেথিকে ইউজ করে কখনো কোনো কিছু অ্যাচিভ করবো না বা কোনো কিছু অ্যাচিভ করতে চাই না। সো এগুলো করেছি, এগুলো পর্দার আড়ালেই থাকবে এবং এগুলো আমি কখনো ওইভাবে ছবিতে দেখাবো না। আমি হচ্ছে একটা স্পেসিফিক পদের জন্য বা একটা জায়গায় কাজ করার জন্য যে যোগ্যতাগুলো দরকার, আমি বলবো যে যারাই ভোট দিবে তারা যেন একটা দলকে না দেখে, একটা প্যানেলকে না দেখে, একটা ব্যক্তিকে দেখে, ব্যক্তির যোগ্যতা কি, ব্যক্তির ক্যাপাসিটি কি, ব্যক্তির প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি, এই জিনিসগুলো দেখে তারা হচ্ছে সিলেক্ট করে। সো এটা গেল হচ্ছে আমি যেটা বললাম যে আমি যদি সিলেক্টেড নাও হই, আমাকে যদি আমার ভাই এবং বোনেরা যদি আমাকে সিলেক্ট নাও করে, তাও হচ্ছে আমার এই কাজগুলো চলবে, আমি আরো বড় পর্যায়ে করার আমার প্ল্যান আছে, আমি করবো ইনশাল্লাহ সামনে। ঠিক আছে ভাইয়া, আমার মনে হয় আমি এই প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। আর একটা প্রশ্ন যেটা ছিল আমি হয়তো ভুলে গেছি, আমাকে যদি আরেকবার একটু মনে করিয়ে দিতেন আপনি। উম, জি, আপনার এই কথাতে আমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। তো এই পর্যায়ে আচ্ছা, আমরা তাহলে আবার তো ভালো। চলে যাব আমাদের আম, আবিদ হাসান বাঁধন ভাইয়ের কাছে। আবারও তার কাছে আমরা চলে যাচ্ছি। আম, ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আবিদ হাসান বাঁধন ভাই? আচ্ছা, হয়তোবা তিনি শুনতে পাচ্ছেন না। তো আমরা আবার চলে যাব আমাদের আল মাহমুদ ভাইয়ের কাছে। ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা। আহ, আমাদের আজকের এই এপিসোডটা বেশ জম্পেশ, কারণ আমরা এখানে সবাই আমাদের ছোট্ট ক্যাম্পাসে থাকলে আমরা অনেক অনেক বড় স্বপ্ন যে দেখি, আমাদের এতটুকু একটা বুক, তা ভরা বিশ্ব সমান স্বপ্ন, সেটা আজকে বোঝা যাচ্ছে। আসলে সত্যি কথা বলতে আমরা যদি সুযোগ পেতাম আমরা পিছিয়ে থাকতাম না। কারণ আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা জবিয়ানরা যতটা সংগ্রাম করি, পুরো বাংলাদেশে হয়তোবা অন্য কোনো ক্যাম্পাসে কেউ এতটা ত্যাগ সহ্য করতে পারে না বা করে না, এতটা চ্যালেঞ্জের সম্মুখীন হয় না। যাই হোক, অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছে। যাই হোক, আল মাহমুদ ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ভাই, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আন্তর্জাতিক মঞ্চে যখন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন, তখন জাতীয় স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার জন্য আপনার কৌশল কি হবে?
আপনার অভিজ্ঞতা থেকে এমন একটি উদাহরণ আপনি দিতে পারেন যেখানে আপনি সফলভাবে কোনো একটি সংবেদনশীল বিষয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছিলেন, যদি অভিজ্ঞতা থাকে। আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন। মানে প্রশ্নটা হচ্ছে যে আমার ফেভারে আসছে আর কি, এই কারণে বললাম যে আইন বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে আমরা ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্স এর যে কোর্স গুলো আমরা পড়াশোনা করি, যেমন আমি যদি বলি যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, এই সমস্ত কোর্সগুলোতে আমরা যেটা শিখি সেটা হচ্ছে আমাদের যে ইসরায়েল ফিলিস্তিন যে ইস্যু, তারপর রাশিয়া ইউক্রেন যে ইস্যু, তারপরে বিভিন্ন যে সংকটগুলো আছে, সুদান সংকট, সিরিয়া সংকট থেকে আসলে একটা ওয়ার টাইমে কিভাবে একটা স্টেট আর একটা স্টেটের সাথে ওয়ারটা করতে পারে এবং সিভিলিয়ানদের প্রতি অ্যাটাক করা যায় কিনা, সেখানে চাইল্ডের প্রোটেকশনের জন্য কি কি অধিকারগুলো রয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করা হয়। তো এই জায়গাতে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে যেমন আমি যদি ইসরায়েল ফিলিস্তিন ইস্যুগুলো যদি নিই, তাহলে সেখানে হচ্ছে যে ইসরায়েল যে বাহিনীগুলো আছে সেখানে হচ্ছে যে ফিলিস্তিনের যে মানুষগুলো আছে সেখানে তারা হচ্ছে যে জেনোসাইড করতেছে। তো এই যে জেনোসাইডের যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে যে আমরা ল স্টুডেন্ট হিসেবে আমাদের যে আইসিসি এবং হচ্ছে যে আইসিজে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এই জায়গাগুলোতে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে মামলা করার যে সুযোগটা আছে সেই জায়গাতে আমি একজন আইনের শিক্ষার্থী হিসেবে আমি করতে পারবো। তো এই আবার আমরা হচ্ছে যে রিসেন্ট ইস্যুতে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল রিফিউজি ল পড়তেছি। আমরা জানি যে বাংলাদেশ অসংখ্য হচ্ছে যে একটা জনবহুল একটা দেশ, এখানে অলরেডি 17-18 কোটির মতো মানুষ জনসংখ্যা রয়েছে। এর বাইরেও মায়ানমার থেকে রোহিঙ্গারা প্রায় 10 থেকে 12 লক্ষ তারা হচ্ছে যে এখানে আছে। তো এই যে মায়ানমারের সাথে যে আমাদের যে বাংলাদেশের যে একটা ইন্টারন্যাশনাল যে ডিপ্লোম্যাসি, এই ডিপ্লোম্যাসিটা কিভাবে হচ্ছে যে আমাদের স্টেট হ্যান্ডেল করতে পারে এবং তার মানে রিফিউজি যে স্ট্যাটাস তাদেরকে হচ্ছে যে দেওয়া, সেখানে হচ্ছে যে সুযোগ সুবিধাগুলা বিভিন্ন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে এবং ইউনাইটেড নেশনস রয়েছে তাদের কাছ থেকে কিভাবে ইনশোর করা যায়, বড় বড় দেশগুলোর কি কি দায়িত্ব আছে এই জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে আমি হচ্ছে যে সচেতনতা তৈরি করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। পাশাপাশি যেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি, অথবা আমার সুযোগ আছে এই জায়গাগুলোতে কাজ করা এবং স্টেটকে সহায়তা করা যে কিভাবে একটা স্টেট আমাদের বাংলাদেশ এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারে। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল সি ল পড়াশোনা করি, আপনারা হয়তো জানেন যে আমরা হচ্ছে যে মিয়ানমার এবং হচ্ছে যে ইন্ডিয়ার কাছ থেকে সমুদ্র সীমা বিজয় করতে পারছি। তো এই যে এই বিষয়গুলো এবং ইন্টারন্যাশনাল ট্রেড ল আমরা পড়াশোনা করি, সেই জায়গাতে আমাদের বাংলাদেশের সাথে ট্রেড রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে, বিজনেস রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে, সেগুলা হচ্ছে যে কিভাবে অন্য একটা দেশের সাথে আমাদের ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে কিভাবে আমাদের বিজনেস রিলেটেড ইস্যুগুলো হ্যান্ডেল করা যায়, যাতে করে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। তো আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে এই বিষয়গুলো সবচেয়ে ভালো ডিল করতে পারবে, কারণ আমরা হচ্ছে যে ইউনাইটেড নেশন চার্টার, জাতিসংঘ সনদ, তারপরে ইউটিএইচআর, তারপরে হিউম্যান রাইটস যে ল গুলা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে যে কাজ করি, পড়াশোনা করি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমাদের সুযোগ আছে। এবং আমি যতটুকু দেখছি 5 বছরে আহ জগন্নাথ ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো হয় সবচেয়ে বেশি এই পর্যন্ত ল ডিপার্টমেন্টেই এটা হয়েছে এবং আমাদের সুযোগ আছে এই জায়গাগুলো নিয়ে কাজ করার। আপনি যদি আমাদের গঠনতন্ত্র যদি দেখেন সেখানেও কিন্তু প্রথমেই লেখা আছে যে বিশ্ব ভ্রাতৃত্ব এবং শান্তি প্রতিষ্ঠায় আমাদের হচ্ছে যে কাজ করতে হবে এবং সেই জন্য যে আমাদের দেশের যে সার্বভৌমত্ব এবং যে টেকসই উন্নয়ন, যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা আমরা বলছি, তো সেই জায়গাগুলোতে কিভাবে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে জগন্নাথের শিক্ষার্থীরা অবদান রাখতে পারে দেশ এবং দেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে, সেই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। তো আমি আমি যতটুকু হচ্ছে যে আমার একাডেমিক লাইফে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিলেটেড যে কোর্স গুলো পড়েছি সেগুলোর উপর আমি যে দক্ষতা অর্জন করেছি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কনফারেন্স সহ ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিশন সহ এবং বিভিন্ন রিসার্চ পেপার আমার রয়েছে, সেই জায়গাগুলোতে আমি কাজ করেছি এবং এইগুলাতে এই যে আমার দক্ষতা এবং জ্ঞান এইগুলাকে সাথে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে যদি আমি সবার ম্যান্ডেট পাই এবং নির্বাচিত হই, তাহলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো, এই বিশ্বাসটুকু আমি রাখি। এবং হচ্ছে যে জগন্নাথ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল মাহমুদ ভাইকে, আমরা তার কথাগুলো শুনতে পেরেছি। একদম লাস্ট প্রশ্ন আমরা চলে যাচ্ছি আমাদের নওশীন নাওয়ার জয়া আপুর কাছে, আবার ফিরে যাচ্ছি আপুর কাছে আমরা। আপু, এই পর্যায়ে আপনার জন্য প্রশ্ন হচ্ছে,
আচ্ছা, এই প্রশ্নটি সকলের জন্যই উন্মুক্ত থাকবে, কারণ এটি যেহেতু আমাদের শেষ প্রশ্ন। আহ, এর সাথে আরেকটি প্রশ্ন থাকবে। রাজনৈতিক অবস্থার উপর ভিত্তি করে প্রশ্নটা আমরা করছি, সেটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, বলা চলে খুবই গরম অবস্থা চলছে। শুধু বাংলাদেশেই না, সমগ্র বিশ্ব ব্যবস্থায় এখন কিন্তু একটা রণংদেহী অবস্থায় রয়েছে। অর্থাৎ সমগ্র বিশ্বই এখন কেমন যেন একটা অস্থিতিশীলতার মধ্যেই ভুগছে, সেটা আমরা সকলেই জানি। তো এটা হচ্ছে আমার উন্মুক্ত দুইটা প্রশ্নের প্রথম প্রশ্নটা, আপনারা প্রত্যেকেই উত্তর দিতে পারবেন। তো আমি আপনাদের হ্যান্ড রেইজের মাধ্যমে আপনাদের থেকে আমি রেসপন্সটা নিব, তবে আপনারা এটা জাস্ট 30 সেকেন্ডে আমাকে অ্যান্সারটা করতে পারবেন। প্রত্যেকটা মানে এই দুইটা প্রশ্নের জন্য আপনি 30 সেকেন্ড করে সময় পাবেন। তো যেহেতু আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমার প্রশ্নটা হচ্ছে বর্তমান বাংলাদেশের যেই ভূ রাজনৈতিক যেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক পরিমণ্ডলে, তো এইটা আপনি আন্তর্জাতিক সম্পাদক হিসাবে যখন আপনি, অবশ্যই আপনি আমাদের হয়ে কথা বলবেন যখন আপনি আন্তর্জাতিক সম্পাদক হিসাবে মনোনীত হবেন বিভিন্ন প্ল্যাটফর্মে, মিডিয়াতে, বিভিন্ন জায়গাতে। তো সেই সময় আপনি এই বিষয়গুলো কিভাবে বিশ্ব দরবারে ফুটিয়ে তুলবেন, এটা আপনাদের জন্য উন্মুক্ত প্রশ্ন, এক। এবং দুই হচ্ছে, আহ, অধিকাংশ শিক্ষার্থী আমার মতো যারা আছে তারা আন্তর্জাতিক বিষয়টা যখন আমরা বলতে চাই তখনই আমরা র্যাঙ্কিং এর বিষয়টা দেখি, যেটা আমাদের জয় আপু প্রথমে বলেছিলেন, র্যাঙ্কিং এর পয়েন্টটা তিনি উল্লেখ করেছিলেন এবং আমাদের অন্যান্য প্রার্থীদের মুখেও আমরা সেটা শুনতে পেরেছি মোটামুটি। কিন্তু এই র্যাঙ্কিং এর যে বিষয়টা, আমরা যদি গুগলে সার্চ করি আমাদের ভার্সিটির র্যাঙ্কিং যে কোথায় গিয়ে আটকেছে সেটা আমরা নিজেরাও বলতে পারবো না, এই দুইটা পয়েন্ট নিয়ে। তো খুবই সংক্ষিপ্ত আকারে জাস্ট এই যে এক কথায় উত্তরের মতো আমি আমার প্রার্থীদের কাছে এটা ওপেন করে দিচ্ছি যে তাদের মতামতটা কি এই দুইটা কাজ করার জন্য। জি, প্রথমে রাকিবের কাছে যাচ্ছি, রাকিব হুসাইন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি একটু র্যাঙ্কিং নিয়ে যেহেতু শুরুর দিকে ছিলাম না, সো আমার ইশতেহারটাও আমি হয়তো বা ওইভাবে আপনাদের পারিনি। সো আমি যদি বলি যে কিউএস র্যাঙ্কিং এ এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তেমন কোনো আমরা সম্ভাবনাময় বা তেমন কোনো সংবাদ আমরা পাইনি সোফার। বাট আপনারা হয়তো সবাই জানেন 2024 সালে আমরা কিন্তু টাইমস এর এডুকেশন র্যাঙ্কিং এ ছিলাম, কাইন্ড অফ 1500 থেকে বা এরকম একটা সিরিয়ালে ছিলাম। সো র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা বা আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের যোগ্যতা আছে র্যাঙ্কিং এ ওঠার, কিন্তু সময় মতো সঠিক মাধ্যম সঠিক প্রসেস ফলো করে আমাদের তথ্যগুলো জায়গা মতো দেওয়া হচ্ছে না, যার কারণে আমাদের ক্যাম্পাস যেখানে থাকার কথা সেখানে থাকছে না। সো আমার মনে হয় যে আমাদের যেই নির্বাচিত হই না কেন, আমাদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান এজেন্ডা হওয়া উচিত সেটা হচ্ছে একটা কমিটি করা, আমাদের শিক্ষক এবং আমাদের যারা এক্সিকিউটিভ রয়েছে আমাদের ইউনিভার্সিটির তাদেরকে সমন্বয় করে একটা ইন্টারন্যাশনাল, এই সেলের মাধ্যমে যেন প্রতি বছর ওই নির্দিষ্ট সময়ে ওই নির্দিষ্ট টাইম নির্দিষ্ট পেজে আমাদের তথ্যগুলো যেন সাবমিট করা হয়ে থাকে। এখন আপনারা বলবেন আমি কিসের উপর ভিত্তি করে বলছি যে আমাদের ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ যাওয়ার ভালো যোগ্যতা আছে। আপনি প্রাইভেট সেক্টর দেখেন, প্রাইভেট সেক্টরে আমাদের ক্যাম্পাসের অনেক ভালো ভালো লোকজন আছে। ইন্টারন্যাশনালে যান, সেখানেও আমাদের ক্যাম্পাসের অনেক আমরা ক্যান্ডিডেট পাবো। এন্ড আমাদের পাবলিক সেক্টরের কথা বাদই দিলাম, প্রতি বছর বিসিএস এ আমরা খুব ভালো পজিশন করছি। সো আমাদের একটা খুব ভালো চান্সেস আছে যে আমরা ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ একটা সম্মানজনক পজিশন প্রতি বছরই আমরা হোল্ড করতে পারবো। সো এটার জন্য আমাদের এই জিনিসটা আমি একটু সবার উদ্দেশ্যে বলবো যে আমরা এখানে যারা আছি, যেই নির্বাচিত হই না কেন, এইটা একটু আমরা খুব ভালোভাবে দেখবো, তাহলে আশা করি এই র্যাঙ্কিং এর ব্যাপারটা আমাদের ইনশাআল্লাহ খুব ভালোভাবে হচ্ছে আমরা কি বলবো, পার করতে পারবো। আরেকটা ভাই যেটা বললেন যে ইন্টারন্যাশনাল যে ঝামেলাগুলো, অর্থাৎ এই যে বাংলাদেশের রাজনৈতিক কথাটা এখন যে গরম, সো এই জিনিসগুলো ইন্টারন্যাশনালি যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাই তখন আমাদেরকে আসলে প্রকৃত চিত্রটা তুলে ধরতে হবে। এখানে আমি একজন স্টুডেন্ট প্রতিনিধি হিসেবে কোনো ধরনের শাক দিয়ে মাছ ঢাকার মতো কাজ আমি করতে পারবো না। আমার দলের কোনো হয়তো আমরা কেউ না কেউ কোনো দল থেকে নির্বাচিত হতে পারি, আবার স্বতন্ত্র থেকে হতে পারি। সো যদি দল থেকে নির্বাচিত হই সেক্ষেত্রে আমার দলের স্বার্থের চিন্তা যদি আমি দেশের প্রকৃত চিত্র তুলে না ধরতে পারি ইন্টারন্যাশনাল লেভেলে, সেক্ষেত্রে কিন্তু আমার আসলে আমার দেশকে নিয়ে একটা মিথ্যাচার চারদিকে ছড়িয়ে যাবে। সো আমি বলবো দল মত সবকিছুর ঊর্ধ্বে দেশকে রেখে দেশের যে প্রকৃত চিত্র সেটা আমাকে তুলে ধরতে হবে ইন্টারন্যাশনাল প্রেসের কাছে, ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে, ইন্টারন্যাশনাল মাধ্যমগুলো রয়েছে তাদের কাছে।
আই বিলিভ এই জিনিসটা যদি আমরা করতে পারি, এবং আমি বলবো আমরা একটু সবাই মিলে যেই নির্বাচিত হই না কেন ইন্টারন্যাশনালি আমাদের যেহেতু ভার্সিটিকে আমরা রেনাও একটু পরিচিত করা যায়, সো র্যাঙ্কিং এর বিষয়টা একটু আপনারা সবাই দেখবেন। আর ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রোগ্রাম গুলোতে যেন আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা খুব ভালোভাবে তারা এই সুযোগ পায়, সুযোগগুলো পাওয়ার জন্য একটা সেল যেন আপনারা সবাই গঠন করতে পারেন, লাগলে আমরা সবাই মিলে করব। এবং আমি তো পারিনি শুরুর দিকে থাকতে, সো আমি ইনশাল্লাহ আর কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আমার বার্তাগুলো পৌঁছে দিব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা জগন্নাথকে একটা পর্যায়ে যেতে পারবো ইন্টারন্যাশনাল লেভেলে, এই প্রত্যাশা রেখে আমি, যেহেতু এটা লাস্ট প্রশ্ন এবং ওপেন প্রশ্ন, so আমার প্রশ্ন আমি বা আমার মতামত আজকের মতো এখানে আমি শেষ করছি, এবং অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ রাকিবকে। এবার আমরা যাব জোয়ান অফ আর কাপুর কাছে। ধন্যবাদ। আমি আসলে রাকিব হোসেনের সাথে সম্পূর্ণ একমত। যদি এখানে খানিকটা খোলাসা করে বলি, সেটা হচ্ছে এখন প্রায় মিডিয়াতে আমাকে প্রশ্ন করা হয়, আমার মনে হয় জয়া আপু এটাও পান অনেক বেশি, সেটা হচ্ছে বাম দল হিসেবে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন কিনা, বা ছাত্র শিবির সমর্থিত প্যানেল হিসেবে কোনো সমস্যার মানে সম্মুখীন হন কিনা। তো এই প্রশ্নগুলো যখন আসে, সব থেকে মজার বিষয় হচ্ছে মধ্যপন্থা তো সবসময় এক কথার মধ্যেই থাকে, এটা প্রমোশন হিসেবে বুঝতে পারবে। সেটা হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোঅর্ডিনেশনটা না চমৎকার। আমাদের এখানে বাম ডান মধ্য বলতে আসলে কিছু নেই, আমরা সবাই মিলে কাজ করার চেষ্টা করি। আপনি দেখবেন যে জগন্নাথে আমরা যখন ঢুকি, সেখানে সে ছাত্র দল সমর্থিত না, ছাত্র শিবির সমর্থিত না, বাম মাওলানা ব্রিগেড সমর্থিত, সবাই আমাদের কাজ করে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একসাথে খাবো, মার খাবো, চানাচুর খাবো, বিস্কুট খাবো, যা খাবো সব একসাথে হবে। তো এই ব্যাপারটা না খুবই চমৎকার আমাদের। তো যখন ইন্টারন্যাশনালি ব্যাপারটা আসবে, ধরেন আজকে আমি হচ্ছে মাওলানা ভাসানী ব্রিগেড থেকে দাঁড়িয়েছি, অপমর্ষি হচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে দাঁড়িয়েছে। ইন্টারন্যাশনালি কোনো একটা সমস্যা হলে তখন আমি দেখবো যে অপমর্ষি আমাকে ফোন দেবো যে আপু আপনি ঠিক আছেন, বা জয়া আপু তখন ফোন দিয়ে বলছে যে আপু আপনি ঠিক আছেন ওই সমস্যাটা। তখন আসলে আমাদের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন কাজ করবে জগন্নাথ ভিত্তিক, ওই অ্যালামনাইয়ের কথাটা না তখন কাজ করবে। এখন আজকে যে আমার প্রতিদ্বন্দ্বী, 5 বছর পর সে আমার প্রতিদ্বন্দ্বী থাকবে না, সে আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, বড় ভাই, ছোট বোন, বড় বোন, এরকম একটা জায়গায় থাকবে। ইন্টারন্যাশনাল জায়গাগুলো না দেশের প্রতি যে মায়াটা, দেশের প্রতি ভালোবাসা, যে ব্যাপারটা বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসার থেকে এই ব্যাপারগুলো কাজ করে। আর বিশ্ববিদ্যালয়ের যে লজিক গুলো, যে ইন্টারন্যাশনাল যে রাজনীতির সাথে আমাদের বিশ্ববিদ্যালয়কে যখন আমরা জড়াবো, দেখুন দেশের রাজনীতির সাথে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অনেক বেশি কানেক্টেড, কিন্তু চক্ষু কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দেশের রাজনীতির সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আমি এক করতে পারবো না। বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স বিশ্ববিদ্যালয়ের জায়গায়, আমি ব্যক্তিগতভাবে আদর্শ অন্য জায়গায় রাখি। এখানে আমাকে কাজ করতে হবে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের জন্য। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এই পদটা কাজ করছে শুধুমাত্র এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করব না। আমার রাজনীতি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, মানে আমি যে নির্বাচনটা, সুতরাং আন্তর্জাতিক যে সমস্যাগুলো আমার বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী সম্মুখীন হবে, আমি শুধুমাত্র সেগুলো নিয়ে পেশ করবো। এখন উনি গিয়ে যদি বিদেশে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়, সে যদি বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে প্রাসঙ্গিক থাকে, তাহলে সেটা সমস্যা সমাধান করা অবশ্যই আমার দায়িত্ব। কিন্তু যদি কোনো রাজনৈতিক দলের কোনো অতীত, বর্তমান, ভবিষ্যতের কারণে যে সমস্যার সম্মুখীন হয়, সেটা সমস্যা সমাধান করার দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপর বর্তায় না, এটা আমার ধারণা। এবং আপনার যে দ্বিতীয় প্রশ্নটা ছিল যেটা বলেছেন, এবং আমি বলতে চাই যে এটা মজার ইশতেহার আমার আছে, আমার ইশতেহারের শেষ ইশতেহারটা, সেটা হচ্ছে আমরা 7 জন দাঁড়িয়েছি, প্রথমে দেখেছিলাম 8 জন দাঁড়িয়েছি, 7 জনের যদি 5টা করেও ইশতেহার থাকে, 5 7 35। এই যে আজকে আমরা এখানে 7 জন আছি, সবাই কিন্তু বলেছি যদি নির্বাচিত হই করব, সবাই বলেছি করব, তার মানে সবার মধ্যে যোগ্যতা আছে, তাই সবাই বলেছে করবে। কেউ না কেউ তো নির্বাচিত হব, যেই নির্বাচিত হয় বাকি 6 জনকে ধরে নিয়ে আসা হবে। বলেছিলেন না তখন করবে, এখন এই করার ব্যবস্থাগুলো করতে হবে, তখন তো বলেছিলেন করবেন। তো এই করার ব্যবস্থাটা করতে আমাদের নিজেদের মধ্যে একটা কোলাবোরেশন প্রয়োজন। আমরা প্রত্যেকের অপিনিয়ন প্রত্যেকে নিচ্ছি, এটা তো চমৎকার ব্যাপার। আর আমার মনে হয় যে আমরা যে প্রত্যেকের অপিনিয়ন গুলো নিচ্ছি, এগুলো না আমাদের প্রত্যেকের ইশতেহারটা যে সবার তো আলাদা আছে, কিন্তু যখন আন্তর্জাতিক সম্পাদক ব্যাপারটা আসবে, তখন ওটা অনেক বেশি ডেভেলপড হবে। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর যে কথাগুলো আছে, দেখুন 35টা ইশতেহার যদি বাস্তবায়িত হয়, জগন্নাথের র্যাঙ্কিং অটোমেটিক বাড়বে। তখন এই আলাদা আলাদা করে কেন জগন্নাথের র্যাঙ্কিং বাড়ছে না, কেন জগন্নাথ বাড়ছে না, এই ব্যাপারটা আর কাজ করবে না। আর একটা শেষ কথা বলে আমি কথা শেষ করতে চাই। আমরা আমাদের কালকে এই আর কিছু 6 মিনিট পর 16 ডিসেম্বর আমরা 71কে ধারণ করি, আমরা 24কে ধারণ করি, এবং এর পরবর্তীতে আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করে প্রত্যেকে আমরা যার যার জায়গা থেকে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা
ফিলিস্তিনকে ধারণ করি, আমরা সুদানকে ধারণ করি, সবগুলোকে ধারণ করি আমরা আমাদের মতন। আমাদের একটা জগন্নাথ সত্তা আছে। এই তো, এতটুকুনি বলার ছিল। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই পর্যায়ে চলে যাবো আমরা নওশীন আর জয়াপুর কাছে আবারও। ধন্যবাদ আবারও। আসলে মোটা দাগে দুইটা প্রশ্ন ছিল। তার মধ্যে আমার মনে হয় যেটা যে দুইটা প্রশ্নকে আমি একটা জায়গাতে সিঙ্ক্রোনাইজ করতে পারি, সেটা হচ্ছে পরিচয়। আমার পরিচয় পরিচয় জায়গাটা ওন করার বিষয়। আমার মনে হয় শিক্ষার্থী সংসদ হোক বা যে কোনো লিডারশিপের জায়গাতে ঠিক সেই মানুষদেরকে আসা উচিত যারা অ্যাকচুয়ালি তার পরিচয়কে ওন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগবিয়ান পরিচয়টা হচ্ছে আমার পরিচয়। এবং দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে এই যে আমাদের ভূ রাজনৈতিক টেনশন, এই টেনশনেও আমার পরিচয়টা ইম্পর্টেন্ট। বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে র্যাঙ্কিং এর ইস্যুতে অনেকগুলো সুন্দর সুন্দর সমাধান বা ইশতেহার আসলে উঠে আসছে। এগুলো বাস্তবায়ন করলে যেটা জোয়ানা বললো, আসলেই চমৎকার ভাবে আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং বিশ্ব র্যাঙ্কিং এ আমরা এগিয়ে যেতে পারবো। আমি রাকিবের পয়েন্টগুলোর সাথে জাস্ট একটা পয়েন্ট অ্যাড করবো যে আমাদের আসলে ষান্মাসিক অথবা বার্ষিক একটা সংরক্ষণ থাকা উচিত, যেখানে আমাদের যে রিসার্চ ওয়ার্ক গুলো আমাদের স্টুডেন্টদের হয় এবং আমাদের টিচারদের যে সব কাজগুলো হয় সেটা যাতে একটা জায়গাতে মানে কম্পাইল থাকে, যেন সেটা আমরা হচ্ছে মনিটর করি এবং সেটা আমরা সেন্ড করতে পারি। আর এছাড়াও পাশাপাশি হচ্ছে যে আমাদের রিসেন্টলি যে জুলাই পরবর্তী সময়েও আমাদের প্রত্যাশা ছিল যে না, আমরা এমন একটা বাংলাদেশ বিল্ড আপ করবো যে বাংলাদেশের তরুণদের স্বপ্ন ছিল চোখে যে বাংলাদেশের সার্বভৌমত্ব সবার আগে থাকবে। আমার দেশের আমার দেশ কারো তাবেদারি করবে না, আমার দেশ কারো মানে লাঠির ছড়িতে নাচবে না। কিন্তু দুঃখজনক আমরা সেখান থেকে বের হইতে পারি নাই। বাট স্টিল আমরা হোপ করি যে আমাদের অনেক কিছু করার এখনো সুযোগ আছে। এবং এই বৈশ্বিক প্রেক্ষাপটেও আমি যদি আমার সার্বভৌমত্বকে, আমার স্বাধীনতাকে প্রায়োরিটি দেই, আহ খুবই চমৎকার সময় আসলে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। আগামীকালকে বা ঠিক 3 মিনিট পরে আসলে বিজয় দিবস। কাঙ্ক্ষিত আমাদের এই বিজয়ের একমাত্র লক্ষ্যই হলো স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত রাখা। সেটার জন্য 24, 71 এবং যতগুলো আসলে আমাদের বিগত সময় শহীদেরা আসলে তাদের প্রাণ দিছেন, সেই জায়গাগুলোতে আমরা যদি নোটিস করতে পারি এবং সেভাবে যদি আমাদের সার্বভৌমত্বকে সবার ঊর্ধ্বে জায়গা দিতে পারি, তাহলে প্রত্যেকটা ক্রাইসিস, সেটা গ্লোবাল হোক, ন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল হোক, আমরা সবকিছু ডিল করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আপুকে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই পর্যায়ে আমরা আবার চলে যাবো আল মাহমুদ ভাইয়ের কাছে। ভাই, আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে জিও পলিটিক্সে বাংলাদেশের আসলে পলিসি মেকানিজমটা কেমন হওয়া উচিত। আমাদের বর্তমানে হচ্ছে বহির্বিশ্বে ইন্টারন্যাশনাল যে ট্রেড গুলা রয়েছে, তারপরে এনভায়রনমেন্টাল ইস্যু গুলা রয়েছে এবং হচ্ছে হিউম্যান রাইটস যে ইস্যু গুলা রয়েছে, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি তার মানে হচ্ছে যে আলোচিত হচ্ছে। তো এই ব্যাপারগুলোতে যেহেতু আমাদের কোর্স গুলাই পড়তে হয় এই রিলেটেড, তো একজন আন্তর্জাতিক সম্পাদক হিসেবে অবশ্যই তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারবো এবং হচ্ছে যে রাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো ধরনের পলিসি মেকানিজমের জায়গায় যদি কারো তার মানে আমাদের যদি পরামর্শ দেওয়ার যদি সুযোগ থাকে, তো এই ব্যাপারগুলো কিভাবে ডিল করলে পলিটিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশের যে অবস্থান সেটা সমুন্নত থাকে এবং ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বাংলাদেশের যে প্রাপ্যতা সেটা যাতে ইনশিওর হয়, সেই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই কাজ করতে পারবো। পাশাপাশি কিউএস র্যাঙ্কিং এর কথাগুলো বলছেন, আমি আসলে অবাক হচ্ছি যে আমাদের আন্তর্জাতিক সম্পাদকে যারা তার মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের যে মানসিকতা এতটা পজিটিভ যে তারা হচ্ছে যে অ্যাজ এ হোল ফুল প্যানেল হিসেবে একটা কাজ করতে চায়, সবার মতামতকে তারা শ্রদ্ধা জানাইতে চায় এবং হচ্ছে যে তারা নির্বাচিত হলে সবার যে তার মানে সুন্দর সুন্দর ইশতেহার গুলো আছে সেগুলা বাস্তবায়নে কাজ করতে চায়। আমিও বিশ্বাস করি যে সবার যে ইশতেহার গুলো আছে সেগুলো অবশ্যই বাস্তবসম্মত এবং অনেক বেশি দরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। তো সেই ইশতেহারগুলো যদি সম্পূর্ণ হয়, যদি 1 বছরের মধ্যে যে গঠনতন্ত্র অনুযায়ী যদি যে দায়িত্ব আমাদের উপর রয়েছে, যেই নির্বাচিত হোক সে যদি এই ইশতেহারগুলো যদি সম্পূর্ণ করে, তাহলে হচ্ছে যে আশা করা যায় যে জগন্নাথ ইউনিভার্সিটির কিউএস র্যাঙ্কিং সহ ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে জগন্নাথ ইউনিভার্সিটির পরিচিতি এবং আজকের অবস্থান অনেক 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 বেশি এগিয়ে যাবে। এই বিশ্বাসটুকু আছে। সবার পজিটিভ ভাইব দেখে খুবই ভালো লাগতেছে। যেই নির্বাচিত হোক আশা করি
সবাই অ্যাজ এ তার মানে হচ্ছে যে জগন্নাথ ইউনিভার্সিটির স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধিকারগুলো নিয়ে কাজ করবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল মাহমুদ ভাইকে। মুক্তির ও মন্দির ও সোপানো তলে কত প্রাণ দিল বলিদান, লেখা আছে অশ্রু জলে। বিজয়ের এই শুভক্ষণে আমরা তাদেরকে অনেক শ্রদ্ধার সাথে স্মরণ জানাচ্ছি এবং এটা আমাদের জন্য খুবই গর্বের, খুবই গৌরবের। আমরা আমাদের সেই যে রুট লেভেলটা থেকে, আমাদের সেই যে বিজয়, তারপর আমরা থেমে থাকিনি। আমাদের সামনে অনেক বাধা বিপত্তি এসেছে, আমরা জিততে শিখেছি, আমরা বিজয়ী হতে শিখেছি এবং সেই অবস্থান থেকে আমরা আজকের এই পর্যায়ে এসেছি। তো আমি জয়া আপুর সাথে তালে তাল মিলিয়ে বলতে চাই, সেই প্রাক্কাল থেকে যারা আমাদের আজকের এই অবস্থানে আসার পিছনে রক্ত দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, আমরা সেই সকল বীরকে, আমরা প্রত্যেকটা বিজয়কে আজকে স্মরণ করি একসাথে। আমরা তাদের সকলকে স্মরণ করি, তাদের সকলকেই আমরা আম, আমাদের শ্রদ্ধার সর্বোচ্চটা তাদেরকে আমরা এই বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে আমরা স্মরণ করছি। তো বিজয়ের এই প্রাক্কালে আমরা চলে যাব এখন আমাদের প্রিয় অপু ভাইয়ের কাছে আবারও। ভাই, আপনার কথাটা এখন আমরা শুনবো। ধন্যবাদ। আমি আসলে এমন একটা সময় স্কোপটা পেয়েছি যে ঠিক 12টা 1 মিনিট 44 সেকেন্ড বাংলাদেশের সময়, এবং এবং আমি আমরা আরেকটু interrupt করি। আমাদের লাস্ট নাইট স্কলার্স এর এই জকসু সিরিজের আজকের পর্বটাই সবচাইতে দীর্ঘায়িত সম্ভবত। আর আমরা যথেষ্ট আমি এনজয় করছি এবং খুব আড্ডা দিচ্ছি। আমার এটা খুবই ভালো লাগছে। জি ভাই, আপনি কন্টিনিউ আমার করতে আরো পারেন। একটা প্রোগ্রাম ছিল, কিন্তু আমি আসলে এখানে জমে যাওয়ার কারণে আমি আর যাইনি। আমার ফোনেও চার্জ প্রায় শেষ হয়ে গিয়েছে। তো যারা দেখছে এই মুহূর্তে, দর্শক প্রত্যেককেই বিজয়ের 54 বছরের শুভেচ্ছা জানাই, এবং সেই সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েও একটা প্রশ্ন মোটামুটি উঠে এসেছে আজকের এই আলোচনায়। আমি সেই প্রশ্নটা দিয়ে শুরু করব। দেখেন, আমি যদি সেই স্কোরটা পাই এবং নীতি নির্ধারণী জায়গা থেকে যদি আমার মতামতের সামান্যতম গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশের কোনো একটা জায়গায়, আমি চেষ্টা করব আমাদের মুক্তিযুদ্ধের যে স্পৃহা ছিল, সামাজিক সুবিচার, সাম্য, ন্যায় বিচার, সেই জায়গা থেকে ধারণ করে ইনসাফ ভিত্তিক বাংলাদেশের প্রতি যেন আচরণটা করা হয়, পার্শ্ববর্তী দেশ বলেন বা বিশ্বের যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্কটা হবে ন্যায্যতার এবং সমতার, এই জায়গাটা নিশ্চিত করার আমি কথা বলবো। আর একটা জায়গা দেখেন, আমরা আসলে একটু মানে না টেনে আসলে কথা বললে কেমন যেন লাগে। একটু আগে ভাই বললেন, দেখেন আজকে শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য সমগ্র বাংলাদেশের দলমত ঊর্ধ্বে, আমার মনে হয় শুধুমাত্র আম, পতিত ফেসিস্ট বাদ বাকি সবাই মোটামুটি তার জন্য হৃদয়ের অন্তরস্থল থেকেই দোয়া করছেন যেন তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। কেন আসলে শরীফ ওসমান হাদি ভাইয়ের এই দোয়া তার প্রতি আসে জুলাই আন্দোলনে তার অবদানের কারণে, এবং ইনসাফ ভিত্তিক সমাজ যে বিনির্মাণ করতে বলেন সেই জায়গা থেকে। তো সে যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে আমাদের দরদটা আসেই যে আন্দোলন সংগ্রামের ভিত্তি থেকে, ইভেন ইভেন ইফ আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়েছি বিজয়ের একেবারে শুভক্ষণে, আমাদের মুক্তিযুদ্ধ 30 লক্ষ মুক্তিযোদ্ধার 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভবের বিনিময়ে যে স্বাধীনতা, এটিও তো আমাদের আন্দোলন সংগ্রামেরই জায়গা। কেউ যদি এই আন্দোলন সংগ্রামটাকে সিম্পেথি বলে, আমি সেটাকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তার সেখানে দুর্বলতা রয়েছে। তো সেই জায়গাটা তাকে আরো ডেভেলপ করতে হবে। সেই জায়গাটা তাকে ডেভেলপ করে এই জায়গাটা নিয়ে তার কাজ করা দরকার। আর যে জায়গাটা আমি কথা বলবো, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা সব শেষে জওয়ানা পার্ক যেটা বললো, আমরা মানে যে মেন গেট দিয়ে ঢোকার পরে মিলেমিশে একেবারে ডান বাম মধ্যপন্থী মিলেমিশে আমরা একাকার। আমরা ফেসবুকে দেখা যায় মাঝে মাঝে স্ট্যাটাস দিচ্ছি। আহ, আমাকে শিবিরের সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি রিয়াজুল ভাই প্রায় বলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 3 জন শিবির এন্টি শিবির অ্যাক্টিভিস্ট থাকলে তার ভিতরে একজন উপমুন্সী, কিন্তু তারপরও তার সাথে আমরা একসাথে চা খাইছি সেদিনও। এই জায়গাটা সৌহার্দ্য, পারস্পরিক সৌহার্দ্য সম্পর্কটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছে, এবং সেটি মিলেমিশে আমাদের যোগসুটা যেন একটা প্রাণবন্ত উৎফুল্ল এবং আহ জগন্নাথ ফার্স্ট, এই মানে সবকিছুর হচ্ছে জগন্নাথ আগে, এই জায়গাটা যেন নিশ্চিত হয়। এবং সেই সাথে যারা আমরা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছি,
সবাইকে আহ্বান জানাবো যার যার জায়গা থেকে যেই নির্বাচিত হোক প্রত্যেককেই আন্তরিকভাবে যেন তাকে সহযোগিতা করা হয় এবং যার একেবারে নির্দ্বিধায়, যদি আমি ব্যক্তিগতভাবে নির্বাচিত হই বা নওশিন আপু বা জন আপা যেই হোক, যেন মানে নিজের ভিতরে যে ইস্তেহার গুলো আছে আলোচনা করলাম এগুলো যেন খুব ফ্রাঙ্কলি বলে তাকে দিয়ে প্রেসার ক্রিয়েট করে হলো করিয়ে নেওয়া যায়, কারণ আমাদের সব থেকে আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি অপু মুন্সি ভাইকে। একদম শেষে আমাদের যেই প্রার্থী রয়েছে, আমাদের স্বতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ আবিদ হাসান বাঁধন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আবিদ হাসান বাঁধন, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, হয়তোবা নেট ইস্যুর জন্য উনি শুনতে পাচ্ছেন না। যাই হোক, সর্বোপরি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আহ, যেখানেতে দেখি যাহা মায়ের মতো নাহা, একটি কথা এত সুধা মেশা নাই, ঠিক সেরকমেরই আমাদেরই মা। আজকের এই দিনে আমরা তাকে স্বাধীন করতে পেরেছি, বিজয় অর্জন করেছি। আমরা সেই 30 লক্ষ শহীদকে আবারও শ্রদ্ধার সাথে স্মরণ জানাচ্ছি। তাদেরকে আমরা কখনোই ভুলতে পারবো না, আমরা তোমাদের ভুলবো না। এবং দেশপ্রেম থেকে আমরা কিন্তু বিশ্বপ্রেম শিখি, তোমাতেই বিশ্ব মায়ের আঁচল পাতা। তো সেই শিক্ষাটাই ঠিক সেই রকমের, যেমন আমরা রাজনীতিও করি একসাথে, হাসিও একসাথে, কাঁদিও, আমরা সব জবিয়ান একসাথে, ঝাঁপিয়ে পড়ি দিনে রাতে, আমাদের কোনো দিন নেই রাত নেই, যে কোনো সময় আমরা দলমত নির্বিশেষে সবাই এক। তো আমার আশা থাকবে আন্তর্জাতিক সম্পাদক যারা আমরা আছি, হয়তোবা আমাদের মাঝখান থেকে শুধু একজন আন্তর্জাতিক সম্পাদকই নন, আরো অনেক সম্ভাবনা যে লুকিয়ে রয়েছে তা হয়তোবা লাস্ট নাইট স্কলার্সের এবং জেএনইউডিএস এর আজকের এই প্রোগ্রামটা না হলে আমরা বুঝতেই পারতাম না। এবং আমরা আমাদের ভাই বোনেরা যে এত কিছু ভাবছে আমাদের এই ছোট্ট ক্যাম্পাসটা থেকে, এটা আসলে আমাদের জানা হতো না। সেই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি লাস্ট নাইট স্কলার্সকে যশো সিরিজ 2025-এর এই চমৎকার আয়োজনের জন্য। সর্বোপরি সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আমরা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে যেন আমরা আন্তর্জাতিক সম্পাদক হই বা না হই, আমরা যেন এগিয়ে যেতে পারি, আমরা আমাদের জগন্নাথকে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা আমাদের মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা আমাদের দেশমাতৃকাকে রিপ্রেজেন্ট করতে পারি। সেই জানিয়ে আমরা আজকের মতো শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রাশেদুজ্জামান লিমন। ধন্যবাদ সকলকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।